প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র বিভাগ বাংলাদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয় কবে? 1971 সালের 21শে নভেম্বর। 21শে নভেম্বরে এই দিবস, আর গঠিত হয়েছে যুদ্ধের মধ্যেই 71 সালে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কতটি কার্যকর বিভাগ রয়েছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভাগ হইল 19টা। আগে জেলা ছিল 19টা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিতরের বিভাগও 19টা। প্রতিরক্ষা বা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কয় ভাগে বিভক্ত? সশস্ত্র বাহিনী 3 ভাগে বিভক্ত, সেনা, নৌ, বিমান, এই 3টা মিললেই সশস্ত্র। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। কারণ সেনাবাহিনীর প্রধান আছে, বিমানের প্রধান আছে, নৌয়ের প্রধান আছে, আর 3টা মিললে একসাথে প্রধান হইল রাষ্ট্রপতি। সোর্ড অব অনার প্রদান করা হয় কাদের? সেনাবাহিনীদের না সশস্ত্র বাহিনীদের? সোর্ড সশস্ত্র, সোর্ড সশস্ত্র বাহিনীর চৌকস ক্যাডেটদেরকে দেওয়া হয়। চৌকস ক্যাডেট অফ সশস্ত্র বাহিনী, মানে 3 বাহিনীকে দেওয়া হয় সোর্ড অফ অনার। সামরিক সদর দপ্তর, আমাদের সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত? কুর্মিটোলাতে। সামরিক সদর দপ্তর কুর্মিটোলা। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি। ওটা কিন্তু সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর না। বাংলাদেশ মিলিটারি স্টাফ কলেজ, মিলিটারি স্টাফ কলেজ একটা বিশ্ববিদ্যালয়, আর মিলিটারি স্টাফ কলেজ কয়টা? একটা। মিলিটারি স্টাফ কলেজও একটা। দেশের একমাত্র জাতীয় প্রতিরক্ষা কলেজ, এটা আবার কোনটাকে জানে? মিলিটারি কলেজ কি প্রতিরক্ষা কলেজ? স্টাফ নাই নামে আবার। প্রতিরক্ষা কলেজ স্থাপন করা হয়েছে ঢাকার -এ স্টাফ কলেজ চত্বরে, মিরপুরের স্টাফ কলেজ চত্বরে। সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? সামরিকের সদর দপ্তর অবস্থিত কুর্মিটোলাতে, আর সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণিতে। মনে রাখবো, সামরিক লোকরা মারামারি করতে না পাইরা জাদু কইরা বিজয় আনে। সামরিক লোকরা জাদু কইরা বিজয় আনে। জাদুঘর বিজয় সরণি। বিজয় সরণি তেজগাঁও। বিজয় সরণি তেজগাঁও। বিজয় হইলে একটা তেজ আইসা পড়ে শরীরে। বিজয় হইলে একটা তেজ আইসা পড়ে শরীরে। প্রথমেই সেনাবাহিনী মনোগ্রামটাই যে এরকম, 2টা তলোয়ার, উপর একটা শাপলা। 3 বাহিনীর উপরে একটা কি আছে? শাপলা আছে। কারণ আমাদের জাতীয় প্রতীকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো শাপলা। যেন 3জনই শাপলা নিছে। সেনাবাহিনী নিচে তলোয়ার, সেনাবাহিনী নিচে তলোয়ার, কারণ তলোয়ার দিয়া মাটিতে মারামারি করা যায়। পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট পাকিস্তান রাইফেলস কিন্তু বাংলাদেশ রাইফেলস, মানে বিডিআর এর নাম হলো ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে? ওসমানী। প্রতীক ড্যাশ চিহ্নিত 2টি তরবারি, ক্রস চিহ্নিত 2টি তরবারির উপরে কৌণিক অবস্থায় জাতীয় শাপলা ফুল। কৌণিক মনে রাখবো, কৌণিক কেন লেখছে আল্লাহ জানে। স্লোগান সেনাবাহিনীর হলো সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। স সেনাবাহিনী স সমর, শান্তি, সর্বত্র। সদর দপ্তর সেনাবাহিনীর হলো ঢাকা সেনানিবাস। সেনাবাহিনী বাদেও আরেকটা বাহিনীরও সদর দপ্তর ঢাকা সেনানিবাসে। সে কে? বিমান বাহিনী। সেনা, বিমান, এদের হলো ঢাকা সেনানিবাসে। আর নৌয়েরটা অন্য জায়গায়। নৌ হলো বনানী। নৌনানী। সেনাবাহিনীর মোট সেনানিবাস কয়টা? 31। সেনাবাহিনীর রিজভি সেনানিবাস করে 31। বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কয়জন? 3 জন। সিপাহী 2 জন আর ক্যাপ্টেন 1 জন। এরা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 3টা পরে পড়ি। বিশ্বের র্যাঙ্ক, সর্বোচ্চ র্যাঙ্ক, পদবী, 3টা পরে পড়ি, একসাথে পড়ি।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল ওসমানী। একমাত্র মিলিটারি একাডেমি কোথায়? মিলিটারি একাডেমি, মিলিটারি দিয়ে সেনাই বোঝায়, তার মানে একাডেমি হইল মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেওয়ার সময় সবার সাথে নিতে হয় আরি, চট্টগ্রামের ভাটিয়ারিতে, ভাটিয়ারি। আর সামরিক জাদুঘর তো পড়লামই। বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি হয় কবে? বাংলাদেশে মানে যুদ্ধের পরে কবে? বঙ্গবন্ধুকে মাইরেই সামরিক শাসন শুরু হয়েছে ৭৫ সালে। কে কর্তৃক? মোস্তাক কর্তৃক। বঙ্গবন্ধুকে মারার পর ইমিডিয়েটলি আসছে কোন শাসন? সামরিক শাসন। কারণ কি? মারছেই তো সেনাবাহিনীর লোকরা, তাই না? স্থলবাহিনীর একটি প্লাটুনে সৈন্য থাকে, সেনা বলে নাই, স্থলে সৈন্য থাকে কত? এক প্লাটুনে 4 ছক্কা, মানে স্থলে দাঁড়ায়া সৈন্যরা খালি 4 ছক্কা মারে, 46 জন। অস্ত্র তৈরি কারখানা গাজীপুর। প্রকাশনা, সেনাবাহিনীর প্রকাশনা 3টি। তিনটার নামই সেনা থাকবে: সেনা বার্তা, সেনা প্রবাহ আর আর্মি জার্নাল। সেনা বার্তা, সেনা প্রবাহ, আর্মি জার্নাল। এইবার নৌবাহিনীরও উপরে শাপলা, তবে মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হইল কাছি বেষ্টিত নোঙ্গর। এই যে একটা নোঙ্গর, নোঙ্গরের মধ্যে একটা দড়ির মতো আছে, কাছি বলছে, কাছি বেষ্টিত নোঙ্গর। এখানে নোঙ্গর দিয়ে বসে থাকে বাংলাদেশ নৌবাহিনী, ঠিক আছে? প্রতীক, দুঃখিত, স্লোগান: শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। সমুদ্রে থাকবে, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। আগে শান্তি, তারপর সংগ্রাম। আগে যাবো শান্তি, শান্তি না মানলে পরে করবো সংগ্রাম, এবার সমুদ্রে দুর্জয় হয়ে যাবো। সদর দপ্তর তো বললামই। নৌ হলো নানি মানে বনানি। একমাত্র বীরশ্রেষ্ঠ হলো ওই যে ইঞ্জিন রুম আর্টিফিশার, যে রূপসা নদীতে লাফ করছিল, লাফ মারা গেছিল, সে হলো রুহুল আমিন। এই হলো একমাত্র বীরশ্রেষ্ঠ। নৌবাহিনীর যাত্রা শুরু হয় কোন 2টা জাহাজ দিয়া? ভারত 2টা জাহাজ দিছিল, তারপরে বাংলাদেশের নৌবাহিনী সৃষ্টি হয়েছিল। এর আগে নৌবাহিনী ছিলই না। কোন 2টা জাহাজ? পদ্মা পলাশ, বিএনএস পদ্মা আগে, তারপরে পলাশ। প্রথম রণতরী কোনটা? ওই পদ্মাই। কারণ কি? যুদ্ধের জন্যই তো তৈরি হয়েছিল, তাই না? যুদ্ধ জাহাজ মানেই প্রথম 2 জাহাজ। প্রথম 2 জাহাজ ছিল যুদ্ধ জাহাজ, কারণ যুদ্ধের সময় তো ভারত যুদ্ধ জাহাজই দিবে, তাই না? তার বাণিজ্য জাহাজ দিবে না। আর নৌবহর হলো বঙ্গবন্ধু, লাগবে না মনে হয়, তাও নৌবহর, বহর বঙ্গবন্ধু। প্রথম বাণিজ্য জাহাজ, বাণিজ্য করতে গেছে দুধ, বাংলার দুধ হলো বাণিজ্য, বাণিজ্য করতে গেছে, বাণিজ্য। নৌবাহিনীর বৃহত্তম জাহাজ কোনটা? সবচেয়ে বড় জাহাজ, সবচেয়ে বড় হলো কি? সমুদ্রের সমান জাহাজ, সমুদ্র জয়, পিএনএস সমুদ্র জয়, অনেক বড়। আর নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটা? মিসাইলের মান রাখিস, ওসমান, বিএনএস ওসমান। মিসাইল মান, বা মনে রাখতে পারি যে ওসমানীর নাম থেকে ওসমান রাখছে, এমনি মনে রাখার জন্য বললাম। ঝামেলা হবে নেভাল একাডেমি আর মেরিন একাডেমি। নেভাল একাডেমি, মেরিন একাডেমি। মনে রাখবো, মেরিন জলদিয়াতে গেছে গোসল করতে, মেরিন জলে গোসল করতে গেছে। নেভি মানে নাভিতে, নেভালে পতঙ্গ ঢুকছে। মেরিন জলে গেছে গোসল করতে, নাভিতে পতঙ্গ ঢুকছে। নেভাল পতঙ্গা, মেরিন জলদিয়া, দুইটাই কোথায়? চট্টগ্রামে। পতঙ্গাও চট্টগ্রামে, জলদিয়াও চট্টগ্রামে। র্যাঙ্ক 3টা পরে। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধানকে? নুরুল হক, ক্যাপ্টেন নুরুল হক নৌবাহিনীর প্রথম প্রধান। নৌবাহিনী যুদ্ধ করে কোন সেক্টরে? নৌ হলো 10 নম্বর সেক্টরে, মানে পানি 10। নৌবাহিনী কর্তৃক সফল অভিযান কোনটা? জ্যাকপট কিন্তু পানির অভিযান, সাবধান। পানিতে 17 গিয়া লাগাই দিছে, বোম টোম লাগায় সব ফাটাই দিছিল। বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশনা একটাই, নৌ পরিক্রমা। নৌ পরিক্রমা, পপ। ওখানে ছিল আর্মি জার্নাল, সেনা বার্তা,
সেনা প্রবাহ, প্রবাহ জার্নাল বার্তায়নের পরিক্রমা, নৌ পরিক্রমা। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন, সাবমেরিন শুনলেই মনে হয় ওই যে একটা সাবমেরিন দিয়া অনেকগুলি ধনী মানুষ নিচে গিয়া টাইটানিক দেখতে নিয়েছিল, মানে টাইটানিক দেখার যাত্রা করছিল, সেই যাত্রায় পরে মইরা গেছিল, তাই না? এই যাত্রা দিয়ে মনে রাখবো, সাবমেরিন যাত্রা, সাবমেরিনে টাইটানিক যাত্রা, যাত্রা নবযাত্রা, জয়যাত্রা, সাবমেরিন। বানৌজা নবযাত্রা, বানৌজা জয়যাত্রা, নবযাত্রা জয়যাত্রা। আর সাবমেরিন ঘাঁটি, সাবমেরিন তো হইল যাত্রা, আর সাবমেরিন ঘাঁটিটা কোথায়? সাবমেরিন ঘাঁটি হইল কুয়ার ভিতরে। কারণ সাবমেরিন কী করে? সাগরের নিচে চলে যায়, ওখানে একটা কুয়ার মতো, এই জন্য সাবমেরিনের ঘাঁটিটা কুয়ার মধ্যে, পে কুয়া, পে কুয়া। বাংলাদেশের তৈরি প্রথম, বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ, তার মানে ভারত দিছিল যেগুলোর নাম বিএনএস, আর বাংলাদেশের তৈরি, বাংলাদেশের তৈরি প্রথমটার নামও পদ্মা, কিন্তু নাম হলো বানৌজা। বাংলাদেশ হওয়ার পরে যেগুলি হয়েছে সব নাম বানৌজা, আর আগেরগুলির নাম হলো বিএনএস, বিএনএস। বৃহত্তমটাও বিএনএস, মিসাইলটাও বিএনএস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এই যে বাণিজ্যটার নাম কিন্তু বাংলার দূত, বানৌজাও না, বিএনএসও না। বানৌজা পদ্মা, বাংলাদেশের তৈরি, এইটা বাংলাদেশের তৈরি। লম্বায় কত একটু মনে রাখি, 50-এরও লম্বায়, 50 মিটার লম্বায়, 50 মিটার, আর প্রস্থে লাকি 7, 7.5 মিটার, 50.4 আর 7.5, 50 আর 7 মনে রাখলেই হবে। এইবার এসে পড়লো বিমান বাহিনী। বিমান বাহিনীর উপরেও একটা আছে শাপলা, কিন্তু কিন্তু মেইনটা কি? মেইনটা হইল উড়ন্ত ঈগল, আকাশে ঈগল উড়ে, উড়ন্ত ঈগল। আর আকাশে কি থাকে? আকাশে থাকে তারা, এই জন্য দুই পাশে দুইটা করে, মোট 4টা তারা, এখানে 4টা তারা আছে, আবার অন্য একটাতেও কিন্তু তারা নাই। তারা, ঈগল আর শাপলা, শাপলা থাকবেই, উড়ন্ত ঈগলের উপরে শাপলা। স্লোগান, বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত। সদর দপ্তর পড়ছি, বীরশ্রেষ্ঠ মতিউর, র্যাঙ্ক পরে। প্রথম বিমান বাহিনী প্রধান, বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান যে, সেই অস্থায়ী বাংলাদেশের, মানে আগের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনী প্রধান, মানে তখন বিমান বাহিনী তৈরি করা হয়েছিল, কিন্তু নৌবাহিনী সবার পরে হয়েছে, ঠিক আছে। বিমান তাও ছিল, নৌ ছিল না। বিমান বাহিনীর প্রধান যুদ্ধের পরেও যে, যুদ্ধের আগেও সেই ছিল, কে? গ্রুপ ক্যাপ্টেন, মানে একে খন্দকার, তার নাম হইল এয়ার ভাইস মার্শাল। এটা একটু পরেই পড়ব। একে এর পূর্ণরূপ কি? আব্দুল করিম, একে হলো আব্দুল করিম, আব্দুল করিম খন্দকার, একে খন্দকার। বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, ওদের সবারই একাডেমি পড়ছি। বা এয়ারফোর্স একাডেমি হইল কি? মতিউরের একাডেমিতে একটা যশ খ্যাতি ছিল, যশ, যশ, মতিউরের একাডেমির যশ ছিল। এবার বিমান বাহিনী জাদুঘর, আগে কিন্তু পড়ছি নৌবাহিনীর, এই সেনাবাহিনীর সামরিক জাদুঘর, এটা হলো বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী মানে বিমান, বিমান জাদু কইরা আগায়, বিমান কীভাবে আগায়? জাদু করতে করতে আগায় বিমান বাহিনী, মানে জাদু, বিমান বাহিনী জাদুঘর হলো আগারগাঁও, আগারগাঁও। মুসলিম লাগবে না। প্রকাশনা, মনে তো মুসলিম বিমান সেনা, আফা, মুসলিম বিমান সেনা, আফা, 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 নাম হলো আফা, আফাজুর রহমান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রকাশনা 2টা, সেনার 3টা, নৌয়ের 1টা, আর বিমানের 2টা। মানে বিমান, বিমান হলো 3 ওয়ার্ড, এর 2টা, সেনা 2 ওয়ার্ড, ওর 3টা। কি কি? একটা নাম হলো ঈগল, বিমান সেনা, ঈগল আর বিমান সেনা। এখানে কোনো বার্তা টার্তা এসব কিছুই নেই, তবে নাম শুনলে বোঝা যাবে এগুলি বিমান বাহিনীর, ঈগল, বিমান সেনা। প্যারাশুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলা হয় বেল আউট। একটা বিমান ধ্বংস হয়ে গেছে, তখন সবাই প্যারাশুটে ঝাঁপ দিয়ে নামলো, এটাকে বলা হয় বেল আউট। মানে ওই বিমানের আর কোনো বেল নাই, এই বিমান থেকে সবাই আউট হয়ে যাও, বিমানের বাইরে চলে যাও। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটি, ঘাঁটির নাম হলো বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, একে খন্দকার। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, একে খন্দকার।
এইবার তিনজনের তিনটা র্যাঙ্ক পড়বো একসাথে। প্রথম হলো বিশ্বের র্যাঙ্ক, তারপর বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক, এবার বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের পদবি আর র্যাঙ্ক এক না, র্যাঙ্ক হলো ছোট ছোট নাম আর পদবি হলো লম্বাটা। চিফ অফ ড্যাশ স্টাফ হলো পদবি, ঠিক আছে? চিফ অফ ড্যাশ স্টাফ, বিমান বাহিনীর নাম হলো চিফ অফ এয়ার স্টাফ, বিমান বাহিনীর নাম। নৌবাহিনীটার নাম হলো চিফ অফ, আচ্ছা সেনারটার নাম হলো চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ। আর নৌবাহিনীটার নাম হলো চিফ অফ নেভি স্টাফ। এগুলো বাংলাদেশের পদবি, র্যাঙ্ক না। পদবি, র্যাঙ্ক ছোট পদবি বড়, র্যাঙ্ক ছোট পদবি বড়। চিফ অফ নেভি স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ। তারপরে বাংলাদেশেরগুলি পড়ি। বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সর্বোচ্চ সর্বোচ্চ র্যাঙ্ক হইল ভাইস অ্যাডমিরাল। ভাইস অ্যাডমিরাল হলো নৌবাহিনী, নৌ হলো ভাইস অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল। এর হলো এয়ার মার্শাল, এয়ার শুনলে বুঝতে পারবো এটা বিমানের। এয়ার মার্শাল, ভাইস অ্যাডমিরাল, এয়ার মার্শাল, ভাইস অ্যাডমিরাল। নৌবাহিনীর নামে সর্বোচ্চ নামই আছে ভাইস, সর্বোচ্চ নামই আছে ভাইস, ভাইস অ্যাডমিরাল, এয়ার মার্শাল। আর এটার নাম হইল ফিল্ড মার্শাল, দুঃখিত, জেনারেল। বাংলাদেশ হলো জেনারেল, তার মানে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ হলো জেনারেল। নৌবাহিনীর সর্বোচ্চ হইল নৌ, ভাইস অ্যাডমিরাল। আর বিমান বাহিনীর সর্বোচ্চ হইল এয়ার মার্শাল। এইবার পড়ব বিশ্বে সর্বোচ্চ। বিশ্বে সেনাবাহিনীর সর্বোচ্চটা হয়ে যাবে ফিল্ড মার্শাল, এটা কিন্তু বিশ্বে সেনাবাহিনীর সর্বোচ্চ হলো ফিল্ড মার্শাল, দেশে জেনারেল। বাংলাদেশে ফিল্ড মার্শাল এখনও কেউ লাভ করতে পারে নাই। তারপরে বিশ্বে নৌবাহিনীর বিশ্বে পানি বাহিনীর সবচেয়ে বড়টা হইল অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, FLEET। ফ্লিট মানে কি? যে রণতরী বুঝায়, ফ্লিট যেন অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। আর বাংলাদেশে হইল ভাইস অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, বাংলাদেশে ভাইস অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, বাংলাদেশে ভাইস অ্যাডমিরাল। এই বিশ্বে বিমান বাহিনীর সর্বোচ্চটা হইল মার্শাল অফ দ্য এয়ার ফোর্স, তার মানে বিশ্বের তিনটার মধ্যে দুইটা, একটা ফিল্ড মার্শাল, একটা হলো ভাইস অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, আর মার্শাল অফ দ্য এয়ার ফোর্স। আর বাংলাদেশের বিমান বাহিনীর সর্বোচ্চটা হলো কি? এয়ার মার্শাল। এর মাধ্যমে সবগুলি পড়া হয়ে গেল। আর পদবি সব হলো চিফ অফ ড্যাশ, হলো পদবি হলো চিফ অফ ড্যাশ স্টাফ। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, একটা ড্যাশ সংস্থা, আধা সামরিক। বিজিবি কিন্তু পূর্ণ সামরিক না, পূর্ণ সামরিক তিনটা নিয়েই সশস্ত্র বাহিনী গঠিত। বিজিবি সশস্ত্রের মধ্যে নাই, তাই এরা হলো আধা সামরিক। এর কাজ কি? সীমান্ত রক্ষা করা, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর আগের নাম ছিল, স্বাধীনতার আগের নাম ছিল ইপিআর, আর বাংলাদেশ স্বাধীনতা অর্জন পরের নাম হয় বিডিআর, মানে বাংলাদেশ রাইফেলস। এরা বিএসএফ এর সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করছিল কবে? 1 সালে, ভারতের বিএসএফ এর সাথে এরা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করছিল 1 সালে। এরা একদম 18 মতো লাগতেছিল, ভারতীয়রা এপ্রিল ফুল হয়ে গেছিল। 18 মতো লাগতেছিল বিজিবির, 18 এপ্রিল ফুল, 18 এপ্রিল। এখানে কোন জেলায়? কুড়িগ্রাম, 18-20 কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত। মনে রাখবো, বড়াইবাড়ি কোন সীমান্ত? বড়াইবাড়ি সীমান্ত, মানে বাড়াবাড়ি সীমান্ত। বড়াইবাড়ি সীমান্তে বাড়াবাড়ি হয়ে গেছিল। হ্যাঁ, আর উপজেলা হলো রৌমারী, মারামারি।
বাড়াবাড়ি সীমান্ত উপজেলাতে মারামারি রৌমারি হয়েছে। আর কুড়িগ্রাম জেলা 18 কুড়ি। ভারতের বিএসএফ এর কয়জন মারা গেছিল? 18 তারিখ বিএসএফ মরছিল 16 জন। 18 তারিখ বিএসএফ এর মরছিল 2 জন কম, 16 জন। আর বাংলাদেশের 2 জন। 16 আর 2 18, বাংলাদেশের 2 জন। এটাকেই বলা হয় ড্যাশ যুদ্ধ, বড়াইবাড়ি যুদ্ধ। বড়াইবাড়ি যুদ্ধ হয়েছিল বর্ডারে, বিএসএফ এর সাথে বাবাবো। বড়াইবাড়ি বর্ডার, বিএসএফ। বিডিআর হত্যাকাণ্ড কত সালে? 9 সালে। 9 বিডিআর হত্যাকাণ্ড আর 9। 25 থেকে 26 ফেব্রুয়ারি, মানে 25 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 25 মদ খায় হত্যাকাণ্ড। তারপরে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর অবস্থিত কোথায়? পিলখানায়। বিজিবির সদর দপ্তর পিলখানায়। বিজিবির একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র। বিজিবিরা প্রশিক্ষণ করতে গিয়া সব কানা হয়ে যায়, বর্ডারে কাউকে দেখতে পায় না, কোনো অভিবাসীকে, চুরকে কানা। সাতকানিয়ার বাইতুল ইজ্জতে, এই জন্য ওদের ইজ্জত চলে যায়। সাতকানিয়া কানা হয়ে যায়, বাইতুল ইজ্জত। সাতকানিয়ার বাইতুল ইজ্জতে, এটাও কিন্তু চট্টগ্রামে, সবই চট্টগ্রাম। পিলখানা হত্যার দিনটিকে অর্থাৎ ড্যাশ ফেব্রুয়ারিকে, 25 ফেব্রুয়ারিকে ড্যাশ দিবস হিসাবে পালন করা হয়? জাতীয় শহীদ সেনা হত্যা দিবস। মানে কি অবস্থা, সেনা হত্যা দিবস দিবে না, শহীদ সেনা হত্যা দিবস। জাতীয় শহীদ সেনা হত্যা দিবস। বাংলাদেশ রাইফেলসের কতজন বীরশ্রেষ্ঠ পায়? 2 জন। কারা কারা? যে ল্যান্স নায়ক 2টা। ল্যান্স নায়ক 2টাই হইল ইপিআর এর, মানে বিডিআর এর। আর বিজিবি স্বাধীনতা পদক লাভ করে 8 সালে। 8 সালে স্বাধীনতা পদক পায়, 9 সালে মারামারি শুরু করছে। বাংলাদেশ পুলিশ, ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ চালু হয় কার সময়ে? লর্ড ক্যানিং। এই যে ক্যানিং অনেক চালাক, যে পুলিশ চালু করছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায়? যেখানে সবচেয়ে বেশি চুরি হয়। সবচেয়ে বেশি চুরি হয় কই? গুলিস্তানে। এর পাশে হলো ফুলবাড়িয়া। গুলিস্তানে তো দেওয়া যায় না, গুল্লি মারবে, এই জন্য ফুল গুলিস্তানের পাশে, ঢাকার ফুলবাড়িয়াতে। বাংলাদেশ পুলিশ ড্যাশ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত? স্বরাষ্ট্র। এই জন্যই তো স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাথে কথা বলে, এই জন্য এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। তাই র্যাবের পূর্ণরূপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব এর স্লোগান কি? র্যাব মানেই কালো, তাই না? র্যাব মানেই কালো। এই কালোদের স্লোগান কি? বাংলাদেশ আমার অহংকার। মানে নিজে সে কালো, সে আবার অহংকার করতেছে। নিজে সে কালো, সারা শরীর তার কালো, সে আবার করে অহংকার। কি অবস্থা! কোস্ট গার্ডের পরিচালিত অভিযান কোনটা? অপারেশন জাটকা। কোস্ট গার্ড মানে কোস্টে করে, পানিতে গিয়া, কোস্টাল এরিয়াতে গিয়া জাটকা অভিযান করে, ঠিক আছে? অপারেশন জাটকা। এটা হলো ড্যাশ ইঞ্চি বা ড্যাশ সেমি-এর কম দৈর্ঘ্যের ইলিশ নিধন বন্ধ করতে পরিচালিত অভিযান। কত ইঞ্চি? 9, মানে 9 ইঞ্চির নিচে ইলিশ ধরা নয়। 9 ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ ধরা যাবে না, কমপক্ষে 9 ইঞ্চি হইতে হবে। 9 ইঞ্চি মানে অনেক বড় ইলিশ ধরতে হবে, ঠিক আছে? আর এটা কত সেন্টিমিটার বাড়ি করা যায় তাও বলবো যে টুটি চেপে ধরা যাবে না। 9 ইঞ্চির নিচের ইলিশ ধরার ইলিশের টুটি চেপে ধরা আর নয় টুটি, তাহলে অপারেশন জাটকা আটকা পড়বা। আনসার ও ভিডিপি পূর্ণরূপ ভিলেজ ডিফেন্স পার্টি। আনসার ও ভিডিপি কিন্তু একসাথে সমন্বয় করে গঠিত। এই যে সমন্বয় ব্যাটালিয়ন গঠন করা হয় 76 সালে। আনসারের একাডেমি অবস্থিত কই? আনসার মানে কি? বন্ধু। আনসার বন্ধু সাবল গাজীপুরের কোথায়? শফিপুর। শফিপুর। এরপরে অপারেশন চ্যানেল রেইডার্স আর অপারেশন বে স্ট্রিপ। বে মানে উপসাগর, আর চ্যানেল ইংলিশ চ্যানেল টাইপের। এইসব চোরাচালান বিরোধী অভিযান, ঠিক আছে? এগুলো হলো চোরাচালান, কারণ নদী দিয়ে চোরাচালান হয়,
যেহেতু এগুলো নদী বোঝাইতেছে, নদী সাগর, তার মানে চলাচলন হয় নদী দিয়েই। এই অভিযান পরিচালনা করছে অবশ্যই নৌবাহিনী। একমাত্র অস্ত্র কারখানা হয়েছে নৌবাহিনীর আরও দুইটা যুদ্ধ জাহাজের নাম সংগ্রাম, প্রত্যাশা। নৌবাহিনী এখনো সংগ্রাম করে, নৌবাহিনী এখন প্রত্যাশা করে, প্রত্যাশা সংগ্রাম যুদ্ধ জাহাজ। সামনে বানৌ যাও নাই, পিএনএসও নাই। সংগ্রাম প্রত্যাশা, সংগ্রাম প্রত্যাশা। এখনকার নাম হয়েছে বরিশাল সেনানিবাস। ওই যে মোট 31টা সেনানিবাস আছে না, ওই বরিশাল সেনানিবাসের আগের নাম কি ছিল? শেখ হাসিনা সেনানিবাস। বরিশালের কোথায় অবস্থিত? বরিশালের লেবুখালীতে। মনে রাখবো, শেখ হাসিনাকে লেবু খাওয়ায়া দিয়া নাম বরিশাল করা হয়েছে। শেখ হাসিনাকে লেবু খাওয়ায়া দিয়া নাম বরিশাল করা হয়েছে। আর শরীয়তপুরের জাজিরার সেনানিবাসের নাম হয়েছে কি? পদ্মা সেনানিবাস। শরীয়তপুরের জাজিরা, শরীয়তপুরের জাজিরা। মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা, মাওয়া জাজিরা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর। এটার আগের নাম ছিল শেখ রাসেল, শরীয়তপুরের শেখ রাসেল। রিয়ত রাসেল এখন হচ্ছে পদ্মা। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসমূহ: সিআইডি পূর্ণরূপ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি বাংলা অপরাধ ইনভেস্টিগেশন তদন্ত বিভাগ। যে সংস্থার গোয়েন্দা, সিআইডি হলো পুলিশের সিআইডি সব পুলিশের। এসবি পূর্ণরূপ স্পেশাল ব্রাঞ্চ, এসবি মানে বিশেষ শাখা কোন সংস্থার, পুলিশের। ঠিক আছে, এর মধ্যে একটা আছে ঢাকা মহানগর পুলিশের। সেইটা কি? মহানগর পুলিশেরটা কি? ডিটেকটিভ অ্যান্ড ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। অনেক কিছু আছে, ডিটেকটিভও আছে, ক্রিমিনাল আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবচেয়ে লম্বা নাম। এটা হলো ঢাকা মহানগর পুলিশ। র্যাব থাকলে র্যাব, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল থাকলে বাংলাদেশ ব্যাংক। সেন্ট্রাল থাকলে রাজস্ব বোর্ড, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট। সেন্ট্রাল রাজস্ব মানে সেন্ট্রাল মানে কেন্দ্রে থাকে রাজা, কেন্দ্রে থাকে রাজস্ব, কেন্দ্রে থাকে রাজ। এইবার গুরুত্বপূর্ণ, ডিজিএফআই পূর্ণরূপ কি? বাংলা কি? ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স। বাংলা হইল ফোর্স ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা। প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর। প্রতিরক্ষা কই? প্রতিরক্ষা নাই। ফোর্স মানে ইন্টেলিজেন্স, ফোর্স মানে প্রতিরক্ষা। যাই হোক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, অধিদপ্তর না, পরিদপ্তর। ডিজিএফআই পরিদপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই। এইটার যেহেতু প্রতিরক্ষা আছে নামে, তার মানে এইটার কোন বিভাগের, কোন সংস্থার গোয়েন্দা? সামরিক বাহিনী মানে সেনাবাহিনীকে সামরিক বাহিনী লিখছে, সামরিক বাহিনী। আর ডিজিএফআই সাথে আরেকটা নাম শোনা যায়, এনএসআই। ডিজিএফআই, এনএসআই, এন দিয়ে ন্যাশনাল, এস দিয়ে সিকিউরিটি ইন্টেলিজেন্স, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। যেহেতু ন্যাশনাল, তার মানে অবশ্যই সেটা কার হবে? ন্যাশনাল, জাতীয় সরকারের, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সরকারের, এটা ন্যাশনালটা। তারপরে মিলিটারি থাকলেই বুঝবো, মিলিটারি বা সামরিক থাকলেই বুঝবো সামরিক বাহিনীর। নেভাল থাকলেই বুঝবো নৌবাহিনীর। এয়ার থাকলেই বুঝবো বিমান বাহিনীর, লাগবে না। আবার বর্ডার গার্ড থাকলেই বুঝবো বিজিবি এর। এটার নামও এই যে মিলিটারি আর নেভাল দুইটার নামে কি? এই যে ডিরেক্টরেটের মতো, ডিরেক্টরেট অফ এই ইন্টেলিজেন্স, ডিরেক্টরেট অফ নেভাল ইন্টেলিজেন্স, সেম নেম। আর হলো অফিস অফ এয়ারের সাথে অফিস, আর হলো ব্যুরো হলো বিজিবির ব্যুরো। বিজিবির নামও দিয়া যেন তাদের আছে ব্যুরো, বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো। সিআইডি কলকাতা ব্যুরো, বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো।
কারা অধিদপ্তর মানে কারাগারের অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র। কারাও স্বরাষ্ট্র, কারাগার স্বরাষ্ট্র, নিজের দেশে কারাগার তো তাই। কারা মন্ত্রণালয় বাংলাদেশে মোট কয়টা কারাগার আছে? বাংলাদেশের মোট কারাগার হইল 6-8 মানে 68টা কারাগার মোট। মানে কারাগারে সবাইকে ছোঁয়া দেওয়া হয়, পিটানি হয়, 6-8। এর মধ্যে নারী কারাগার কয়টা? 1। নারীর জন্য একটা কারাগার, নারীদের জন্য একটা কারাগার। গাজীপুর জেলার ড্যাশ এ কোথায় নারী কারাগার অবস্থিত? কাশিমপুর। মানে মনে রাখবো, নারীরা কারাগারে গেলে ঠিকমতো হাঁটে না, কাশিমের মতো মানে কচ্ছপের মতো হাঁটে কাশিমপুরে। আর কেন্দ্রীয় কারাগার 13। কেন্দ্রীয় কারাগার হলো অপয়া। মোট কারাগার 68। কেন্দ্রীয় কারাগার অপয়া। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকা, এর আবার দেয়াল পত্রিকা বানায়, আল্লাহ রে। দেয়াল পত্রিকা দুইটার নাম কি কি? একটা হলো কারা বার্তা, দুঃখিত, ষান্মাসিক হলো বার্তা, আর দেয়াল হলো দিশারি। ভালো হয়েছে। দেয়াল পত্রিকার নাম দিশারি, আর ষান্মাসিক পত্রিকার নাম কারাবার্তা। কারাবার্তা হলো ষান্মাসিক, দেয়াল হলো দিশারি। দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মুখস্থ করা মন্ত্রীগুলি বাদে বাকি সব মন্ত্রী ছিল তাজউদ্দিন। বাংলাদেশ পুলিশে পুলিশ নীল পুলিশ, এই পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ দেওয়া হয় কবে? নারী পুলিশ আসুন মানে আজিউন, নারী পুলিশ আপনি আজিউন। চোয়া পড়তেছে নারী পুলিশ নেওয়ার ইচ্ছা, নারী পুলিশে নারী নেওয়ার ইচ্ছা, চোয়া পরে আজুন আপনি। আজুন মানে 8 জুন 1974, 8 জুন 1974। বিসিএস থেকে সহকারী পুলিশ সুপার পদে যোগদানকারী প্রথম নারীকে? ফাতেমা। মানে অনেকেই বলছিল নারীরা পুলিশে গিয়া ফাতরামি করবে, ফাতেমা পুলিশে গিয়া ফাতরামি করবে নারীরা। গুরুত্বপূর্ণ, কোন অধ্যাদেশ সংশোধন করে র্যাব গঠন করা হয়? আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ। মানে পুলিশরা আর্মড হবে না, আর্মড হবে র্যাবরা। এই জন্য আর্মড পুলিশকে সংশোধন করে দিয়েছে, দিয়া র্যাব তৈরি করা হয়েছে। আর্মড পুলিশকে সংশোধন করে দিয়া র্যাব তৈরি করা হয়েছে। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয় 10 সালে। মানে এই মেশিন রিডেবল পাসপোর্টের কোনো দোষ নাই। প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা কবি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগ 19টা পড়ছি, এখান থেকে পড়া শুরু করি আবার। বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের, কি শাসিত? মন্ত্রী পরিষদ শাসিত। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটা ড্যাশ সংস্থা, সাংবিধানিক সংস্থা, বুঝি নাই। পাবলিক সার্ভিস মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন একটা সংবিধানে আছে, সাংবিধানিক সংস্থা। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মহিলা কয়টা থাকে? 3টা। ইউনিয়নে 3 মহিলা সহ মোট কয়জন সদস্য থাকে? মোট কয়জন সদস্য দ্বারা গঠিত হয়? 13 জন। ইউনিয়নে মহিলা 3টা, মোট 13টা ইউনিয়ন। নিয়ন 13, নিয়ন অপয়া। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, মনে রাখবো, পার্বত্য চট্টগ্রাম মানেই 20। পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বিষাক্ত, 20। পার্বত্য চট্টগ্রাম 20। আর সকল আঞ্চলিক পরিষদের মেয়াদকাল কত? সেম 5 বছর। আঞ্চলিক পরিষদের মেয়াদকাল 5 বছর। আঞ্চলিক 5। বাংলাদেশের সরকারের প্রধান আইন কর্মকর্তা কে? সরকারের প্রধান
আইন কর্মকর্তা, আইন অ্যাটর্নি জেনারেল, আইন অ্যাটর্নি, আইন অ্যাটর্নি, আইন হলো অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের নামটা কি? একটু অদ্ভুত নাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। যোগাযোগ ব্যবস্থা 3 ভাগে বিভক্ত: স্থল, জল, আকাশপথ। স্থলপথ, জলপথ, আকাশপথ। সড়ক যোগাযোগ বাংলাদেশের সরকারি সড়ক পরিবহন সংস্থার নাম। সড়ক মানে রাস্তা, পরিবহন মানে বাস। রাস্তায় বাসের সংস্থার নাম হলো বিআরটিসি বাস। ঠিক আছে, রাস্তায় বাস বিআরটিসি বাস। বিটিআরসি নিয়ে কিন্তু কাজ লাগবে পরে। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক কোনটা? বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক অবস্থিত বান্দরবানে নির্মিত ড্যাশ সড়ক। বান্দর থাকে উপরে, বন্দরের সড়ক উপরে। সড়কের নাম কি? থানচি আলীকদম সড়ক। থানচি আলীকদম, থানচি আলীকদম সড়ক। 2500 ফুট উপরে, 25 মদ খায় উঠতে হয়। প্রধান সেতু, সবচেয়ে বড়টার নাম হলো পদ্মা সেতু। প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। অবস্থানে 3টা জেলার নাম উল্লেখ আছে। 3টা জেলা কি কি? মুন্সিগঞ্জ, মাওয়া, শরীয়তপুর, জাজিরা আর মাদারীপুর। নকশা করছে কে আর নির্মাণ করছে কে? নকশা করছে আইকম। আইকম মানে আমেরিকান ইন্ডিয়া মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম, AECOM, আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম। মনে রাখবো মানে আয় কম করে ডিজাইন কর, আয় কম করে ডিজাইন কর, কম। আর নির্মাণ করছে চীন। চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। 6.15, ছক্কা 15। প্রস্থ অনেক ভালো প্রস্থ তো, 72। প্রস্থ 72। কয়তলা বিশিষ্ট? 2তলা। নিচ দিয়ে চলে ট্রেন, উপরে বাস। রক্ষণাবেক্ষণ করবে কে? রক্ষণাবেক্ষণ করবে সেতু কর্তৃপক্ষ করবে রক্ষণাবেক্ষণ। পানির স্তর থেকে উচ্চতা 60। সাঁই করে পানি দিয়ে কিছু গেলেও বাঁচবে না। সাঁই করে গেলেও বাঁচবে না। মোট পিলার কয়টা? স্প্যান কয়টা? সবসময় পিলার কোনগুলি? যেগুলি সোজা হয় দাঁড়া থাকে এগুলো পিলার। আর 2 পিলারের মধ্যে আনুভূমিক যেটা থাকে সেটা হলো স্প্যান। ঠিক আছে, তার মানে কি পিলার একটা বেশি থাকতে হবে, পিলার বা খুঁটি থাকতে হবে একটা বেশি, স্প্যান থাকতে হবে একটা কম। পিলার হলো 42, স্প্যান 41। আর যমুনারটা পরে ফেলে একটু। যমুনার পিলার আর স্প্যান দুইটি অনেক বেশি, ইয়ার চেয়ে বেশি, পদ্মার চেয়ে বেশি। মানে স্প্যানগুলি ছোট, এই জন্য পিলার বেশি উঠতে হয়েছে। পিলার কয়টা? 50। এখানে 42, এখানে 50। যমুনায় 50, স্প্যান একটা কম। ঢাকার সাথে কয়টা জেলাকে সংযুক্ত করছে পদ্মা সেতু? 21। একই। ঢাকার সাথে এতগুলি জেলা সংযুক্ত হয়ে গেছে। একই। 2টা থানা নির্মাণ করা হয়েছে। থানাগুলির নাম কি? একটা নাম উত্তর থানা, একটার নাম দক্ষিণ থানা। উদ, পূর্ব না কিন্তু, উত্তর দক্ষিণ। থানায় থাকে উদ পুলিশ। এর মধ্যে মুন্সিগঞ্জে কোন থানাটা? উত্তর হলো মুন্সিগঞ্জে, উত্তর মুন্সিগঞ্জে। আর দক্ষিণ শরীয়তপুরে। পদ্মা সেতু জাদুঘর কোন বিশ্ববিদ্যালয় তৈরি করবে? পদ্মা সেতু জাদুঘর ডিইউ তৈরি করবে। দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু হইল যমুনা সেতু হলো দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু। বিশ্বে 12তম, বিশ্বের ব্রো হলো যমুনা, আর এশিয়ায় 5, বিশ্বে 12তম, এশিয়ায় 5ম। তো অনেক বড়ই। সারা বিশ্বে 12তম, যমুনা। তাও 2 নাম্বারটা বাংলাদেশের। 2টা জেলাকে সংযুক্ত করছে কোনটা? টাঙ্গাইল আর সিরাজগঞ্জ। টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জের আগে। তার মানে কি পূর্ব দিকে কোনটা? মনে রাখবো আমাদের দিকে, আমাদের গাজীপুরের দিকে টাঙ্গাইল, তাই না? এই জন্য পশ্চিমে টাঙ্গাইল।
পশ্চিমে টাঙ্গাইল, আমাদের দিকে পশ্চিম দিক টাঙ্গাইল। আর দৈর্ঘ্য হলো চারা, দৈর্ঘ্য হলো চারা চারা চারা, ওটা 6-15, এটা 4-8 কিলোমিটার। এখানে ডুয়েল গেজ, বঙ্গবন্ধু সেতুতে ডুয়েল গেজ রেলপথ আছে। ডুয়েল গেজ দিয়ে কী বোঝাইছে কে জানে? বোঝাইছে ব্রড গেজ ও মিটার গেজ। যদিও আমরা দেখছিলাম ব্রড গেজই আছে শুধু, মানে দুইটা পাত, মিটার গেজের পাত আছে নাকি কে জানে। যাই হোক, দেখছি ডুয়েল গেজ ডুয়েল গেজ ডুয়েল গেজ। তারপর লালন শাহ সেতু, লালন শাহ হইল বাংলাদেশের ড্যাশ বৃহত্তম সড়ক সেতু। তৃতীয় লালন 3, লালন 3, লালন 3 কোন নদীর উপর নির্মিত? পদ্মা, লালন পদ্মারে, লালন পদ, লালন পদ, পদ্মা, লালন পদ্মার উপরে, লালন পদ্মার উপরে। দুইটা জেলা, কোন দুইটা জেলার নাম আছে লালনের সাথে? লালন মানে কুষ্টিয়া থাকবে শিওর, কুষ্টিয়া আর পাবনা। লালন হলো পাগল, পাবনা, কুষ্টিয়া পাবনা, কুষ্টিয়া পাবনা, লালন কুষ্টিয়া পাবনা, লালন পাগল, পাবনা কুষ্টিয়া। আর লালনের স্প্যান হলো সিতারা, স্প্যান সিতারা, সিতারা লালনকে পছন্দ করে, সিতারা। আর আঠা, কিলোমিটার হলো 1.8, আঠার মতো, লালন আঠার মতো কিলোমিটার। এরপরে খান জাহান আলী, খান জাহান আলী কোন নদীর উপরে? খান জাহান আলীর অনেক রূপ, রূপসা নদীর উপরে খান জাহান আলীর অনেক রূপ। রূপসা মানেই কোন জেলা? রূপসা মানেই খুলনা জেলা, খুলনা জেলা ও ড্যাশ জেলার মধ্যে সংযোগ। বাগেরহাট, খুলনা বাগেরহাট, খুলনা বাগেরহাট, বাগেরহাটে সবচেয়ে বেশি, সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ বাগেরহাটে আছে। খুলনা বাগেরহাট। রূপসা, রূপসা মানেই খুলনা, খুলনা মানে বাগেরহাট। বাংলাদেশ জাপান মৈত্রী সেতু কয়টা? বাংলাদেশ জাপান মৈত্রী সেতু 2টা। বাংলাদেশ জাপান 2 দেশ, এই জন্য সেতু বানাইছে 2টা। মৈত্রীর ম দিয়ে মনে রাখবো। প্রথম সেতুটা কোন নদীর উপরে? মেঘনা। আর দ্বিতীয় সেতুটা মেঘনা ও গোমতী, মেঘনা থাকবেই। প্রথমটা মেঘনা, তারপরটা মেঘনা ও গোমতী, মেঘনা ও গোমতী। বাংলাদেশের ফ্লাইওভার সমূহ, প্রথম ফ্লাইওভার কোনটা? মহাখালী, মহাটা হইল প্রথম ফ্লাইওভার। বেশি বড় না, দৈর্ঘ্য কতটুক? 1 কিলোমিটারের একটু বেশি, 1 কিলোমিটারের একটু বেশি। অবস্থান মহাখালীতে। কয় সালে নির্মাণ করা হয়? 4, ফ্লাইওভার 4, ফ্লাইওভার 4 সালে। যেহেতু মহাখালী অনেক আগে, খালেদা জিয়া করছে তো, 4 সালে, 4, 1, 2, 3, 4, 5, খালেদা জিয়া ক্ষমতা ছিল তাই না? 4 সালে ফ্লাইওভার 4, ফ্লাইওভার 4। 4 নভেম্বর 4, 4 নভেম্বর 4। আর চার নভেম্বর 4 সবচেয়ে বড় মানে দীর্ঘতম ফ্লাইওভার কোনটা? দীর্ঘতম ফ্লাইওভার হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। সবচেয়ে বড় হানিফ, সবচেয়ে বড় হানিফ, হানিফ বাস সবচেয়ে লম্বা, দীর্ঘতম। এটার দীর্ঘ কত? 1.1, আগেরটা ছিল শুধু 1, 1.8, মানে 11.8 কিলোমিটার। আগেরটা শুধু 1, মহাখালী 1, এটা 11 গুণ। এইটা ড্যাশ ও ড্যাশ অংশীদারিত্বে তৈরি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে নির্মিত প্রথম প্রকল্প। দেশের প্রথম প্রকল্পই হলো এই ফ্লাইওভার, যেটা সরকারি বেসরকারি উভয় অংশীদারিত্বে তৈরি। একে পিপিপি বলা হয়েছে, পিপিপি, ঠিক আছে, পিপিপি। এই হানিফের সবচেয়ে বড় হলো পলাশী, মানে ওই যে আজিমপুরের দিকে পলাশী, যাত্রাবাড়ি, কুতুবখালী, সব দিকে হানিফ আছে। পলাশী, যাত্রাবাড়ি, কুতুবখালী। দেশের প্রথম বহুমাত্রিক বা বহুমুখী ফ্লাইওভার কোনটা? বহুমাত্রা, বহুমুখী, বহুমুখ মানে কি? 20 মুখ, 20 মুখ, 20 মাত্রা। আর 3 তলা বিশিষ্ট 4 লেনের ফ্লাইওভার কোনটা? 3 তলা 4 লেন, 3 তলা 4 লেন হইল মগবাজার মৌচাক, মানে মা কি করছে? 3 তলায় উঠছে, উঠা কোনো একটা জিনিস চাটছে, মানে উঁচা করছে। আবার মায়ের কাছে 10 মাত্রার ভূমিকম্প হয়েছে, 10 মাত্রার ভূমিকম্প হয়েছে, মা হলো ভূমিকম্প, সব হলো 3 তলা 4 লেন 10 মাত্রার ভূমিকম্প। চট্টগ্রাম মহানগরে নির্মিত প্রথম ফ্লাইওভার কোনটা? চট্টগ্রাম মহানগরের ফ্লাইওভার মান্নান, মানে চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ করতে মান্নান।
স্থলবন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম বেনাপোল। স্থলবন্দর মানে কি, যেদিক দিয়া স্থলপথে এক দেশ থেকে আরেক দেশে এই জিনিসপাতি পণ্য এসব আনা নেওয়া হয়, বন্দর টাইপের স্থলবন্দর বেনাপোল। এইটা বেনাপোলটা ড্যাশ নিয়ন্ত্রিত, সরাসরি ড্যাশ নিয়ন্ত্রিত, সরাসরি সরকার নিয়ন্ত্রিত। এটাই একমাত্র যেটা সরাসরি সরকার নিয়ন্ত্রিত। মায়ানমারের সাথে বাংলাদেশের স্থলবন্দর কয়টা? একটা, বাকি সব ভারতের সাথে। মায়ানমারের সাথেটার নাম কি? টেকনাফ। টেকনাফ থেকে তেতুলিয়া, এই টেকনাফ হলো মায়ানমারের সাথে। টেকনাফ। একাধিক স্থলবন্দর আছে কয়েকটা জেলায়, তার মধ্যে একটা হইল সিলেট। সিলেটের 3টা স্থলবন্দর। সিলেট, দিনাজপুরের 2, দিনাজপুরের 2, আর চুয়াডাঙ্গারও 2। চুয়াডাঙ্গার 4 না, সবচেয়ে বেশি সিলেটের 3টা। 3, দিনাজপুরের 2, চুয়াডাঙ্গার 2। সাবধান, দর্শনা হলো চুয়াডাঙ্গায়, ঠিক আছে? দর্শনা হলো কোথায়? চুয়াডাঙ্গায়, কুষ্টিয়ায় না, ভুল। দৌলতগঞ্জ চুয়াডাঙ্গায়, দৌলত চুয়ায় পড়ে, ওইসব দর্শন করতে যায় সবাই। দেশে মোট স্থলবন্দরের সংখ্যা কত? 25। স্থলবন্দর দিয়েই তো পেঁয়াজের সাথে মদ আসে, মদ মানে 25, স্থলবন্দর 25। তার মধ্যে একটা হলো মায়ানমার, বাকি 24টাই ভারত। এইবার স্থলবন্দরের নাম পড়ব, বাংলাদেশে অবস্থান করব, আর ভারত বা মায়ানমারে অবস্থান করব। বেনাপোল। বেনাপোলের বাংলাদেশে অবস্থান সারসা, যশোর। যশোরের কোথায়? সারসা। আর ভারতে অবস্থান পেট্রাপোল, পশ্চিমবঙ্গ। বেনাপোল পেট্রাপোল, পশ্চিমবঙ্গ। বাংলাদেশের স্থলবন্দরের নাম হিলি। হিলি কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর। হাকিমপুর, দিনাজপুর। দিনাজপুরের হিলি হাকিমপুর। আর এই হিলিরই ভারতের নাম কি? ভারতের নামই হিলি। পশ্চিমবঙ্গ, এটাও পশ্চিমবঙ্গ, কারণ দিনাজপুরের ওইদিকেও পশ্চিমবঙ্গই আছে, ঠিক আছে? সিলেটের দিকে আছে মেঘালয়। আর চট্টগ্রামের দিকে আছে ত্রিপুরা থাকে ওই চট্টগ্রামের দিকে। মেঘ ছিল, সিলেটের দিকে হলো মেঘ। তামাবিল হইল স্থলবন্দরের নাম, তামাবিল। মনে রাখবো, তামা, গোয়া, ডাউকি। তামার মানে তমা, গোয়া ডাকে, তামার গোয়া ডাকে। গোয়াইনঘাট, ডাউকি। গোয়াইনঘাট সিলেট, ডাউকি মেঘালয়। গোয়াইনঘাট সিলেট, ডাউকি মেঘালয়। কারণ মেঘ ডাকে, মেঘ ডাকে, ডাউকি। বিলোনিয়া মানে বিল্লির নাম সব জায়গায় একই, বিড়ালের নাম সব জায়গায় বিড়াল। বিলোনিয়া, সব জায়গায় বিলোনিয়া। বাংলাদেশে বিলোনিয়াটা কই অবস্থিত? বিলোনিয়া ফ্যান, মানে বাঁশের বিলাই ফ্যানের নিচে থাকে। আর ইন্ডিয়ার বিড়াল হইল ত্রিপুরা। ইন্ডিয়ার বিড়াল পুরাই ত্রিপুরা। পোড়া খাবার খায় ইন্ডিয়ান বিড়াল, ঠিক আছে? বাংলাদেশের বিড়াল ফ্যানের নিচে থাকে, আরাম প্রিয়। আর ইন্ডিয়ার বিড়াল পোড়া খাবার খায়, মজার খাবার। এশিয়ান হাইওয়ে এশিয়ার কয়টা দেশকে যুক্ত করবে? মনে রাখবো, এশিয়ান হাইওয়েতে T2 স্যার, T2 মানে 3, T মানে 3, 2 মানে 2, T2। লর্ড ড্যাশ প্রথম রেল যোগাযোগ চালু করেন? রেল ডালহৌসি, রেল ডাল। প্রথম রেল লাইন বসানো হয় হাহা করতে হাওড়া থেকে হুগলি। প্রথম রেল লাইন হাওড়া থেকে হুগলি। আর বাংলাদেশের প্রথম হলো দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। চুয়াডাঙ্গার দর্শনা, কুষ্টিয়ার জগতি।
চুয়াডাঙ্গার দর্শনা জগতি মানে রেল দিয়া জগৎ দর্শন করতে যাব। আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় বাংলাদেশে কয় সালে? ইন্টারসিটি ট্রেন সার্ভিস ৮৬ মানে সিরা বাইর হয়ে আসছে ৮৬ মানে ৮৬ সালে। বাংলাদেশ রেলওয়ে ড্যাশ ও ড্যাশ অঞ্চলে বিভক্ত: পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চলের সদর দপ্তর কই? পূর্ব হলো ডান দিকে, চট্টগ্রামে। আর পশ্চিমাঞ্চলের সদর দপ্তর অবশ্যই রাজশাহীতে। আর রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত রমনায়, ঢাকার রমনায়, কমলাপুরে কিন্তু না, ঠিক আছে। রেলপথ কয় ধরনের? 2 না 3? ব্রডগেজ, মিটার গেজ আর ডুয়াল গেজ। বৃহত্তম রেল স্টেশন কমলাপুর। বর্তমান বাংলাদেশে রেলপথ আছে কয়টা জেলায়? 4, 8, 48টা জেলায়। 64 জেলার মধ্যে 48 জেলায় আছে, মানে 24 দুগুণে 48, 58, 68, 24 দুগুণে 48 জেলায়। সর্বশেষ কোন জেলায় রেলপথ ঢুকছে? কক্সবাজার। সবচেয়ে বেশি ব্রড গেজ লাইন সবচেয়ে বেশি আছে কোন বিভাগে? রাজশাহী। কোন বিভাগে কোনো রেলপথ নাই? বরিশাল। দীর্ঘতম রেল রুট কোনটা? বুড়িমারি থেকে ঢাকা। বুড়ি মানে কি? বুড়ির দীর্ঘতম রেল রুট বুড়িমারি থেকে ঢাকা। বুড়ির দীর্ঘ আয়ু 600 কিলোমিটার। দীর্ঘতম রেলওয়ে জংশন ঈশ্বরদী, পাবনা। চিলাহাটি রেলওয়ে জংশন কোন জেলায় অবস্থিত? চিলাহাটি হলো নীলফামারী। মিটার গেজে লাইন দুইটার মধ্যে দূরত্ব কত? 1 মিটার। মিটার মানে 1 মিটার। ব্রড গেজে লাইন দুটির মধ্যে দূরত্ব 1.77 মিটার। একের পরে 7 লাকি 7 মিটার। এবার দেশের প্রথম ডেমু ট্রেন কিন্তু ডেমু ট্রেন চালু করা হয়। ডেমু ট্রেন মানে অপয়া, ডেমু ট্রেন মানে এপ্রিল ফুল। 13 এপ্রিল 13 সালে 13 তারিখ। আর সালে এই মাসে তো 13 হয় না, তাই 4 এপ্রিল ফুল। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ডেমু ট্রেন? ঢাকা টু নারায়ণগঞ্জ। ঢাকা থেকে নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জের 50 জায়গা, এই 50 জায়গা হলো ডেমু ট্রেন। বাংলাদেশে নির্মিত প্রথম মিটার গেজ রেলপথ কোনটা? কোথায়? সেটাও ঢাকা থেকে নারায়ণগঞ্জে দিয়েছি সব মিটার গেজ, ঠিক আছে। শামীম ওসমান মিটার গেজ। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা কোনটা? কারখানা হলো সৈয়দপুর। আর লোকোমোটিভ ওয়ার্কশপ হলো পার্বতীপুর। সর্বাধুনিক মনে রাখবো। কারখানায় কাজ করে সৈয়দ বংশের লোক কারখানায় কাজ করে, ওই যে ইয়ার মতো, আফজাল শরীফের মতো সৈয়দ বংশের লোক, কিন্তু কাজ করে কারখানায়। আর ওয়ার্কশপ একটু স্টাইলিশ ছিল পার্বতীপুর। প্রথম মহিলা ট্রেন চালক সালমা ট্রেন চালক। আর মেট্রো রেল চালক হলো মরিয়ম আফিজা। পদ্মা সেতু দিয়ে পরিচালিত রেলের প্রথম রেল চালককে? পদ্মা সেতুর রেল রবিউল। একমাত্র এলিভেটেড রেলওয়ে স্টেশন, এমন একটা রেলওয়ে স্টেশন যেটা এলিভেটেড। কেরানীগঞ্জ, ঢাকা। বুঝলাম না। এলিভেটেড রেলওয়ে কেরানীগঞ্জে। ও মনে হয় এটা ইয়ার পাশে হবে, ওই যে মুন্সিগঞ্জ এর পাশে হয়তো কেরানীগঞ্জ, মনে রাখবো। এলিভেটেড কেরানীগঞ্জ। যমুনা রেলওয়ে সেতু কোনটা বোঝাইছে কে জানে? লেখছে আবার নতুনটা উদ্বোধন হয়েছে কবে? 25 সালের 12 ফেব্রুয়ারি। 25 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। নতুন যমুনা সেতুটার নাম হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। এইটার মোট দৈর্ঘ্য কত? ইয়ার সমানই 4.8 কিলোমিটার, ঠিক আছে। এটা হলো যমুনা নদীর উপরে। যমুনা সেতুর কত মিটার দূরে?
300 মিটার, 300 মিটার, 300 মিটার। এটার মালিক এবং রক্ষণাবেক্ষক হইল বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক হলো সেতু কর্তৃপক্ষ, যমুনা সেতুর মালিক বাংলাদেশ রেলওয়ে। এবার পদ্মা রেলওয়ে সেতুটা, মেইনটা না, শুধু রেলওয়েটা কার অর্থায়নে অর্থ সাহায্য দিছে কে? রেলওয়েটা কিন্তু নিজে তৈরি করে নাই, এর কিছু টাকা লাগছে। কে দিচ্ছে সাহায্য? চীন, জাপান না, সাবধান। চীন কাজ করছে, চীন টাকাও দিছে। চীনের কোন ব্যাংক? এক্সিম ব্যাংক, চীনের এক্সিম ব্যাংক। এটার ঠিকাদার প্রতিষ্ঠানের নামও অন্য, ওই মেজর ব্রিজ না, এর নাম হলো চাইনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। চাইনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, সিরেক। দৈর্ঘ্য সেম, একটার নিচে যেহেতু দৈর্ঘ্য সেমই হবে। এর নাম পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট। পদ্মা ব্রিজের রেল লিঙ্ক প্রজেক্ট। এই পদ্মা রেলওয়ে সেতুর অন্তর্ভুক্ত জেলা কয়টা? আগে পড়ছিলাম পদ্মা সেতুটা ঢাকার সাথে 21টা জেলাকে সংযুক্ত করছে। এবার পড়তেছি রেলওয়ের অন্তর্ভুক্ত জেলা কয়টা? 9। কারণ কি? রেলওয়েটা তো শুধু এইটুকুর জন্যই তৈরি করা হয় নাই, আরও লম্বা করা হয়েছে সামনে পিছনে, তাই না? এই সামনে পিছনে মিলায়া কয়টা জেলাকে অন্তর্ভুক্ত করছে? 9টা। মনে রাখবো ট্রেন, পদ্মা সেতুর ট্রেন 9, 9 জেলাকে। আর মোট স্টেশন হয়ে গেছে নতুন 20টা, নতুন হয়েছে 14টা। নতুন ভালোবাসা, নতুন 14। আর যশোর পর্যন্ত, কমলাপুর থেকে যশোর পর্যন্ত নতুন 20টা হয়েছে। যশোরের পর থেকে আবার আগের রুটেই ঢুকে পড়ছে। যশোর পর্যন্ত নতুন রুট আছে, কমলাপুর থেকে যশোর পর্যন্ত। কমলাপুরের পরের থেকেই চেঞ্জ। এটা কিন্তু বিমানবন্দরও আসে না, টঙ্গিও আসে না, ঠিক আছে? বিমানবন্দর পর্যন্ত আসে না, অন্য দিক দিয়ে রুট করা হয়েছে। কক্সবাজার চট্টগ্রাম রেলপথ শুরু হয়েছে চট্টগ্রামের ড্যাশ থেকে, দোহাজারি থেকে। চট্টগ্রামের দোহাজারি, সাবধান, হাটহাজারি না কিন্তু, কারণ হাটহাজারিতে আছে মাদ্রাসা, এটাতে না। দোহাজারি থেকে কক্সবাজারের ড্যাশ হয়ে কক্সবাজার রামু হয়ে মিয়ানমারের কি বান্দরবানের ঘুমধুম পর্যন্ত। কক্সবাজার রামু, বান্দরবানের ঘুমধুম, বান্দর ঘুমায় পড়ছে। এটার দৈর্ঘ্য কত মনে রাখবো? 100-র বেশি, 101। আর 2000 কক্সবাজার ঘুমধুম পর্যন্ত গেলে 128, 128। মোট স্টেশন মনে রাখি 9টা। আগে ছিল পদ্মা সেতুর মোট জেলা 9টা, এখানে মোট স্টেশন 9টা, মানে দূরে অনেক, একটা স্টেশন অনেক দূরে। এইটার অর্থায়নে কি আছে? কক্সবাজার একটা যেহেতু বাংলাদেশে, বিদেশি লাগবে না, এডিবি ব্যাংক, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তার মানে কক্স ছিল আদব, কক্সে গিয়া এডিবি মেনটেন করো, কক্সবাজারে এডিবি আদব মেনটেন করো। এখানেও কিন্তু সিরেক আছে, নির্মাণকারী প্রতিষ্ঠানে সিরেক আছে। কক্সবাজারের ড্যাশ ইউনিয়নে নির্মিত ড্যাশ আকৃতির রেলওয়ে স্টেশন হল কক্সবাজার। কোন ইউনিয়ন? ঝিলংঝা। কি আকৃতির? ঝিনুক, মনে রাখবো, ঝিলংঝা। কক্সবাজারে অনেক ঝিনুক পাওয়া যায়, তাই ঝিনুক আকৃতির। ইউনিয়নের নামও ঝিলংঝা। এটাই দেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার, যার স্থপতি কে? ফাইজ। ওই যে ফয়েজ নাম, যে ফয়েজ, FAIZ দিয়ে সেভ করা, আইকনিক নেম ফাইজ, এই জন্য ফয়েজুল্লাহ। 23 সালে করা হয়েছে। হার্ডিন্স ব্রিজটা ড্যাশ পয়েন্টে পদ্মা নদীর উপরে অবস্থিত। এটা কিন্তু পদ্মার সাথে যুক্ত হয়েছে, যদিও পদ্মা সেতুর উপরের যেই লাইন, সেই লাইন কিন্তু হার্ডিন্স ব্রিজে যায় না, তবুও এটা পদ্মা নদীর সাথে যুক্ত হয়েছে। কোন পয়েন্টে? ভেড়ামারা পয়েন্টে। মনে রাখবো হার্ডিন্স, মানুষের নাম হার্ডিন্স, ভেড়াকে মাইরা দিয়া পদ্মার সাথে যুক্ত করছে। 10, 12, 15, 1910, কিন্তু অনেক আগে, 1910, 1912, 1915। কাজ শুরু 10-এ, কাজ শেষ 12-তে, উদ্বোধন 15-তে। দৈর্ঘ্য 1.8। যমুনা সেতুর দৈর্ঘ্য 4.8, হার্ডিন্স 1.8, লাগবে না। এইবার গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু কোনটা? প্রথম বৃহত্তম রেল সেতু শিওর পদ্মা, আর দ্বিতীয় যমুনা না, কারণ যমুনা হলো 4.8। আর এখন তো আগের যে যমুনা ছিল তো তুললে ফেলেছে, এখন যমুনা একটাই আছে এখন, তাই না? সো
যমুনার চেয়ে বড় আর কি, এইটা এটা হলো দ্বিতীয়, সাবধান, এটা এসে পড়তে পারে কিন্তু। দ্বিতীয় হলো ভৈরব, দ্বিতীয় হলো ভৈরব, ভৈরব, নট যমুনা, যমুনা না, ভৈরব সেকেন্ড, ভৈরব। বিমান যোগাযোগ, বাংলাদেশের বিমান সংস্থার নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, আগে বিমান, তারপরে বাংলাদেশ, তারপরে এয়ারলাইন্স, তারপরে লিমিটেড। 72 সালে প্রতিষ্ঠিত, 72। বাংলাদেশ বিমানের উল্টা লেখছে হলো বিমান বাংলাদেশ, বিমান বাংলাদেশের প্রতীক বলাকা, বলাকা, এই প্রতীকের নাম বলাকা। বলাকার ডিজাইনার কে? বলাকা মানে কি? বলাকা মানে হলো পায়রা, বলাকা উড়তে পটু, বা বলাকা বাস, বলাকা বাস মানুষ মারতে পটু, পটু মানে পটুয়া কামরুল হাসান। বাংলাদেশ বিমানের স্লোগান, স্লোগান হইল ইয়োর হোম ইন দ্য স্কাই, ইয়োর হোম, ইয়োর হোম ইন দ্য স্কাই মানে আকাশে শান্তির নীর, নীর মানে বাড়ি, তোমার বাড়ি আকাশে শান্তির নীর। এখানে আবার স্কাই কিন্তু শান্তি নাই, এখানে কোনো পিস টিস নাই। ইয়োর হোম ইন দ্য স্কাই মানে ইংরেজি বাংলায় মিল নাই। ইয়োর হোম ইন দ্য স্কাই, আকাশে শান্তির নীর। ইয়োর হোম ইন দ্য, অশান্তি আছে তো, দুঃখিত আছে তো, আকাশে স্কাই শান্তি, ইয়োর হোম ইন দ্য, না শান্তি নাই, শান্তি কই, আকাশে শান্তির নীর, ইয়োর হোম ইন দ্য স্কাই। প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় কোন রুটে? ঢাকা থেকে বিলাত, লন্ডন, লন্ডন বিলাত, সবার আগে বিলাত। আর অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম। হাস্যকর বিষয়, হাস্যকর না, 4 মার্চে হয়েছে বিলাতেরটা, আর 5 মার্চে পরের দিন হয়েছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণটা হয়েছে পরে, ঠিকই আছে, কারণ বিমান তৈরি করা হয় বিদেশে যাওয়ার জন্য, তাই না? কারণ ঢাকা থেকে চট্টগ্রাম তো অনেক অনেক কিছু দিয়ে যাওয়া যায়, অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ, গুরুত্ব কম। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা আর অভ্যন্তরীণ বিমানবন্দর কয়টা? আন্তর্জাতিক 3টা, ইন্টারন্যাশনাল 3, আন্তর্জাতিক 3, আর অভ্যন্তরীণ 8। মনে রাখা কিছু নাই, এমনি মনে রাখতে হবে, কোনো ট্রিক নাই। এর মধ্যে 3টা হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এগুলি হলো ইন্টারন্যাশনাল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ঢাকারটা কোথায় অবস্থিত? মানে বিমানবন্দরের জায়গাটার নাম কি? কুর্মিটোলা, এই জায়গাটার নামই কুর্মিটোলা, ঠিক আছে? এই জায়গার নাম হলো কুর্মিটোলা, কুর্মিটোলা। কোনটার নাম কি? ঢাকারটার বিমানবন্দরের নাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর চট্টগ্রামের নাম শাহ আমানত, হজরত নাই, হজরত শাহজালাল আর শাহ আমানত। শাহজালাল এক শব্দ, শাহ আমানত 2 শব্দ। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজ। এর মধ্যে ঢাকারটার মানে শাহজালালের স্থপতি এর নাম কি? স্থপতির নাম লারোস, 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 লারোস মনে রাখবো। এই ঢাকারটার নাম নিয়ে অনেক, ঢাকারটার নাম নিয়ে অনেক লাড়ালাড়ি করা হয়েছে, লারোস, লারিস মনে রাখবো। স্থপতির নাম লারোস, লারোস। প্রথম এবং বৃহত্তম হইল এইটাই। প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা। আর বিমান বাহিনী ট্রেনিং সেন্টার একটু আগে পড়লাম, বিমানের যশ খ্যাতি আছে, বিমানের ট্রেনিংয়ে যশ খ্যাতি আছে, যশোর জেলায় অবস্থিত। শুষ্ক মৌসুমে নৌ চলাচল উপযোগী নাব্য নৌপথের দৈর্ঘ্য কইমা যায়? কইমা কত হয়? কইমা হয় 4800 কিলোমিটার, 4800। আর এর আগে থাকে আরও 400 বেশি, মানে বাহ মানে 52 কিলোমিটার, 5200 কিলোমিটার। BIWTC এটা হলো বাংলাদেশ নৌ পরিবহন সংস্থার নাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এটা এর সাধারণত ঢাকায় অবস্থিত, নৌ হইলেও অবস্থিত ঢাকায়, ঠিক আছে? নৌ হইলেও অবস্থিত ঢাকায়। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা? সমুদ্র 3টা, কি কি? চট্টগ্রাম, মংলা, পায়রা, চট্টগ্রাম, মংলা, পায়রা। আবার নির্মাণাধীন সমুদ্র বন্দর একটা, মাতারবাড়ি। মংলাটা
আচ্ছা, একবারে পড়ে ফেলাই। স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দর কোনটা? পায়রা প্রথম। প্রথম হলো পায়রা। প্রথম পায়রা কেন? কারণ চট্টগ্রাম মংলা ধরলাম আগের থেকেই ছিল। যাই হোক, পায়রা প্রথম, পায়রা প্রথম। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে? চট্টগ্রামের বড় নদী তো একটাই, কর্ণফুলী, চট্টগ্রাম কর্ণফুলী। আর মংলা, মংলা আগে পড়ি কোন জেলায় অবস্থিত? মংলা অবস্থিত বাগেরহাট জেলায়। মনে রাখবো, মংলা মানে মলা, বাঘ খায় মলা, বাঘের হাটে মলা উঠে, বাঘের হাটে মলা, মলা, বাঘ মলা খায়। তাইলে মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদী। নদীর নাম পশুর, জেলার নাম বাগেরহাট, নদীর নাম পশুর। মংলা সমুদ্র বন্দর পশুর নদী ও মংলা নালার সংযোগস্থলে অবস্থিত। মংলা নালা কি জানি, আল্লাহ জানে। পশুর নদী ও মংলা নালা কিছু একটা আছে, এটা নালা, মংলা নালার সংযোগস্থলে অবস্থিত মংলা সমুদ্র বন্দর। আর পায়রা সমুদ্র বন্দর অবস্থিত কোন নদীর তীরে? পায়রা হলো আন্ধার মানিক। পায়রা কেমন সাদা না? আন্ধারের সময়ও সাদা জল করে, আন্ধারের মানিক হলো পায়রা। আন্ধারের মানিক নদীর তীরে। কোন জেলা? পটুয়াখালী। পায়রা পটুয়াখালী, পায়রা প্রথম, পায়রা পটুয়াখালী, পায়রা আন্ধারমানিক। পটুয়াখালীর কলাপাড়ার পটুয়াখালী, আন্ধারমানিক নদী, আন্ধারমানিক নদী। আর নির্মাণাধীন একটা মাতার বাড়ি হলো নির্মাণাধীন, মাতার বাড়ি নির্মাণাধীন। এবার নদী বন্দর। বাংলাদেশের প্রধান নদী বন্দর কোন জেলায়? নারায়ণগঞ্জ। নদী বন্দর নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জের দিকে নদী বেশি। কোন নদীর তীরে? শীতলক্ষা। শীতলক্ষা নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। আর চাঁদপুর নদী বন্দরটা কোন নদীর তীরে? মেঘনা। চাঁদপুর মানেই মেঘনা, কোনো কথা নাই। নারায়ণগঞ্জ, শীতলক্ষা, চাঁদপুর মানেই মেঘনা। বর্তমানে দেশে নদী বন্দর আছে কয়টা? নদী বন্দর 54 নদী বন্দর থেকে চুয়ান্ন কিছু একটা জিনিস, 54। সর্বশেষ নদী বন্দরের নাম সন্দ্বীপ। শেষ সন্দ্বীপ, শেষ সন্দ্বীপ। শেষ নদী বন্দর সন্দ্বীপ নদী বন্দর। এটাই বাংলাদেশের একমাত্র ড্যাশ নদী বন্দর। উপকূলীয়, সন্দ্বীপ তো চট্টগ্রামে, চট্টগ্রাম মানে উপকূলীয় নদী বন্দর। প্রথম ডাকটিকিটের নাম কি ছিল বিদেশের? প্রথম ডাকটিকিট চালু হয় কোথায়? বিলেতে, ব্রিটেনে, বিলেত না, বিলেত লন্ডন, ব্রিটেনে ডাকটিকিট। এই প্রথম ডাকটিকিটের নাম ছিল পেনি ব্ল্যাক। মানে একটা কালো ডাকটিকিট ছিল, ঠিক আছে, পেনি ব্ল্যাক, কালো ডাকটিকিট। এই প্রথম ডাকটিকিটের উদ্ভাবকের নাম কে? উদ্ভাবকের নাম হিল। ওইটা মানুষের হিলের নিচে পড়ে থাকতো, রোনাল্ড হিল, স্যার রোনাল্ড হিল। বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি? সেবাই আদর্শ। কারণ তারা বাসায় খবর দিত আগে, তাই না? সেবা করতো, সেবাই আদর্শ, সেবাই আদর্শ। বাংলাদেশের পোস্টাল জাদুঘর অবস্থিত কোথায়? জিপিও মানে কি? জেনারেল পোস্ট অফিস। পিও মানে পোস্ট অফিস, এই জন্য পোস্টাল জাদুঘর পোস্ট অফিসে, জিপিওতে, ঢাকার জিপিওতে। আর একমাত্র পোস্টাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? পোস্টাল একাডেমি। এখানে ডাক বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হইতো। কোথায়? পোস্টাল একাডেমি, রাজশাহীতে। কারণ আগে সবচেয়ে বেশি ডাকে খবর পাঠাইত কারা? রাজশাহীর উন্নত মানুষরা, টাকাওয়ালা মানুষরা। কেন? কারণ রাজারা। কারণ কি? কারণ তাদের তো খবর পাঠাইতেই হবে, তাই না? খবর না পাঠালে কি হয়? টেলিযোগাযোগ, যেহেতু তারিখটা বোল্ড করা, তার মানে গুরুত্বপূর্ণ। ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? টেলিফোন সার জানোয়ার। টেলিফোনে টাকা লাগবে প্রথম দিকে অনেক, এই জন্য বলছে টেলিফোন সার জানোয়ার। বলছে না, আমি টেলিফোন 90 মানে 90 সালে, সার মানে 4 জানুয়ারি 90 টেলিফোন, ডিজিটাল টেলিফোন। টিএনটি এর পূর্ণরূপ টেলিগ্রাম ও টেলিফোন
টিএনটি টেলিগ্রাম, কিন্তু টেলিগ্রাফও না, বা টেলিগ্রাম কিন্তু আগে, টেলিফোন আগে না, কারণ টেলিফোনের আগে ছিল টেলিগ্রাম। আগে সবাই কি পাঠাইতো? আগে সবাই টেলিগ্রাম পাঠাইতো, গ্রামে গ্রামে টেলিগ্রাম পাঠাইতো। ঢাকায় টিএনটি সদর দপ্তর ঢাকায়। টিএনটি 4টা অঞ্চলে বিভক্ত: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। টেলিফোনটা খুলো না, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। বাংলাদেশে প্রথম বাংলা সফটওয়্যারটার নাম কি? বাংলা সফটওয়্যার নাম বিজয়। বাংলা বিজয় 87 সালে, আমার সালে বিজয় হয়েছে। বাংলা বিজয়। দেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোথায়? মনে রাখবো, এক্সচেঞ্জ মানে কি? মিঠা পানি আর লোনা পানির এক্সচেঞ্জ। মিঠাপুকুর, রংপুর উপজেলা, রংপুরে। ভূ উপগ্রহ কেন্দ্র। প্রথম লাইনটা পড়ি: বহির্বিশ্বের সাথে দেশের টেলিযোগাযোগ স্থাপন, টেলিভিশনে অনুষ্ঠান রেকর্ড করে দর্শকদের মধ্যে দেখানোর ব্যবস্থা, দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাস, এই সব কিছুর জন্যই কাজ করে কে? ভূ উপগ্রহ কেন্দ্রের কর্মকাণ্ডের অংশ সবগুলি। ঠিক আছে, প্রথমটার নাম হইল, বাংলাদেশে মোট ভূ উপগ্রহ আছে 4টা। ভূ উপগ্রহ 4টা, মানে উপগ্রহ উপরে থাকে, আর হলো ভূ, মাটির উপগ্রহের কেন্দ্র আর কি। মাটিতে উপগ্রহের কেন্দ্র 4টা। কি? মনে রাখবো: বেতালি, মহাখালী, সিলি। বেতালি, মহাখালী, সিলি। বে হলো বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলি হলো সিলেট। এবং তালিবাবাদ কই অবস্থিত? তালিবাবাদ অবস্থিত গাজীপুরে। গাজীপুর। মহাখালী ঢাকায়, সিলেটে। বেতবুনিয়া কই অবস্থিত? বেতবুনিয়া অবস্থিত, মনে রাখবো, বেত লাগে কার জন্য? কাউদের জন্য। কাউরা খালি শয়তানি করে, বেত দিয়ে পিটাইতে হয়, পিটাইলে রক্ত পড়ে, মাটি রাঙা হয়ে যায়। রাঙামাটির কাউখালী, বেতবুনিয়া। কয় সালে প্রতিষ্ঠিত হয়েছে? 75, বঙ্গবন্ধু মরার লাস্টে, 14ই জুন 75। ঠিক আছে, 14ই জুন বঙ্গবন্ধু মরার বছরই সে বেতবুনিয়া প্রতিষ্ঠিত করছে। বেতবুনিয়া দেখা গেছে। এইবার সাবমেরিন কেবল। ইন্টারনেটের সুবিধা এবং উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ সেবা দিতে বাংলাদেশ পর্যায়ক্রমে ড্যাশটি সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়। 2টি সাবমেরিন কেবল। দুইটা সাবমেরিন কেবল, যদিও এখানে 3টার নাম আছে, যাই হোক, লেখে 2টা সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়। সাবমেরিন কেবলটি কোন মন্ত্রণালয়ের অধীনে? ডাক ও টেলিযোগাযোগ। ইন্টারনেটের সব কিছুই ডাক ও টেলিযোগাযোগ। পলকেরটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। সাবমেরিন কেবল 3টার নাম কি? যদিও সামনে বলছে 2টা, কিন্তু নাম আছে 3টা। সাবমেরিনের এস থেকে মনে রাখবো: সিমিউই 456। সিমিউই এর পূর্ণরূপ কি? সি, সাউথ ইস্ট এশিয়া। মি, মিডল ইস্ট। ই দিয়া মিডল ইস্ট। ই দিয়া সবসময় ইস্ট, ঠিক আছে, এম দিয়া মিডল ইস্ট। তারপর ডাব্লিউ দিয়া উই দিয়া WE, ওয়েস্ট ইউরোপ, মানে সাউথ ইস্ট এশিয়ার নাম আছে মিডল ইস্ট, শুধু মিডল ইস্টের নাম আছে মিডল ইস্ট কান্ট্রি। আর ওয়েস্ট ইউরোপ, উই দিয়া ওয়েস্ট ইউরোপ। হ্যাঁ, ল্যান্ডিং স্টেশন, সামনেরটাও কক্স, পিছনেরটাও কক্স। মাঝখানে হলো পটুয়ার গোয়াকাটা। সামনেও কক্স, পিছনেও কক্স, মাঝখানে গোয়াকাটা পটুয়া। সবার লাস্টেরটা 6 করছে কত সালে? 24 সালে। 6 বছরই হয়েছে। 4-6-24। 24 সালে। 4-5-6 সাবমেরিন কেবল কোন মন্ত্রণালয়? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রথম পায়রা। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার নির্মাণ করেন কে? খালেদা জিয়া। মহাখালীতে প্রথম, খালেদা জিয়া। লালন সেতু পদ্মা, লালন পদ।
প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা বাংলাদেশের কিন্তু। সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জের। ছোট সোনা চাপা খেয়ে ছোট সোনা চাপা। তামাবিল কই অবস্থিত? বললাম না, তামাবিল গোয়াইনঘাট ডাউকি। এই তামাবিল গোয়াইনঘাট তো সিলেটে। তামাবিল সিলেট। কর্ণফুলী নদীর উপর নির্মিত সেতুর নাম শাহ আমানত সেতু। শাহ আমানত এয়ারপোর্ট আছে বা শাহ আমানত সেতু আছে। শাহ আমানত মানেই চট্টগ্রামের দিকে, কর্ণফুলী মানেও চট্টগ্রামের দিকে। খান জাহানার আলী কি রূপসা নদী। তারপরে কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে? পুরাটাই বাংলাদেশ সরকারের পদ্মা সেতু। তবে পদ্মা রেলটা করছে বাংলাদেশ সরকার। আর কে? এডিবি ব্যাংক মিল্লা। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল, কিন্তু সিমিটিমি বলা নেই, বলছে চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হয়েছে? মনে রাখবো 170 কিলোমিটার। মানে সিতারা সাবমেরিন কেবল, সাবমেরিন সিতারা শূন্য। 4 ঘ, হ্যাঁ ঠিক আছে। তারপরে একটা প্রশ্ন, রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? কিছু কারণে মুখস্থ করি। খুলনা মানে কি? জামা খুললে জামা খুলো মানে কি? ছক্কা মারো। জামা খুলে ছক্কা মারো। আর জামা খুললে সাদাগুলি বাইরে হয়ে আসবে, সাদা বাইরে হয়ে আসবে। জামা খুললেই সাদা বাইরে হয়ে আসবে। 6-27 কিলোমিটার। 9 ক। দৈর্ঘ্য 11.8। 6 গ। অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন কি? আর এদেশের অর্থনীতির প্রকৃতি কি? মনে রাখবো, একটা হলো মুক্ত বাজার অর্থনীতি, আর একটা হলো মিশ্র অর্থনীতি। প্রকৃতি হলো কোনটা? প্রকৃতি মুক্ত। প্রকৃতি সবসময় মুক্ত। প্রকৃতি হলো মুক্ত বাজার অর্থনীতি। আর ধরন মিশ্র। প্রকৃতি মুক্ত। মিশ্র অর্থনীতিতে সম্পদের মালিকানা থাকে কার? ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়। মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে? আমি একা মুক্ত হইতে চাই। আমি একা মুক্ত প্রকৃতিতে ঘুরতে চাই। মুক্ত হলো 91। 81 না কিন্তু, ঠিক আছে? 91, সবই 91। একটু পরে মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে এইটা। বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিতে মোট খাত কয়টা? অর্থনীতি তো আছে, খাত তো আছে 3টা। অর্থনীতিতে খাত 3টা। আর উপখাত 3 5 15। প 3কে 5 দিয়ে গুণ দিতে হবে। 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হয়ে যাবে 3 5 15। মূল্য সংযোজন কর, ইংরেজিতে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, চালু হয় কবে? কত সালে? একা ভ্যাট দাও। 91। কয় তারিখ? তারিখটা মনে হবে অর্থনৈতিক বছর দিয়ে। অর্থনৈতিক বর্ষ শেষ হয় 30শে জুন। 1 জুলাই থেকে নতুন অর্থনৈতিক বর্ষ, এই জন্য 1 জুলাই 91। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটা? সরকার ভাত খায়। সরকার ভ্যাট সবচেয়ে বেশি। আর জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সরকারের ভ্যাট। আর জিডিপিতে সেবা খাত। সরকারের আয় ভাত। জিডিপিতে সেবা খাত, সরকারের আয় ফার্ম ভাত। এবার একটা কনফিউজিং কোশ্চেন, বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে? আমরা জানি বাজেট ঘোষণা করে অর্থমন্ত্রী, আর অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী ছিল মনসুর। কিন্তু এটা তো বাংলাদেশের, তার মানে কি? কারণ অস্থায়ী সরকারের তো আর বাজেট ঘোষণা করার প্রয়োজনই হয় নাই। তারা বাজেট ঘোষণা কেন করবে, তাই না? দেশ কি সৃষ্টি হয়েছে নাকি? এই জন্য প্রথম বাজেট ঘোষণা করে কে? তাজউদ্দিন। এবার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 8 নাম্বার 5 বছরের পরিকল্পনা। ভিশন, যেখানে পড়ি, ভিশন 2041, এইটা শুরু হয়েছে কবে, শেষ হবে কবে? শুরু হয়েছে 21 সালে।
শেষ হবে 41, 21 থেকে 41, 21 থেকে 41। এইটাতে মোট পঞ্চবার্ষিকী মানে মোট 5 বছরের গ্রুপ থাকবে কয়টা? 20 বছর মানে 4 5 20, 4টা। পঞ্চবার্ষিকী থাকবে 4টা। এর মধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর কত নাম্বার? এর প্রথম পরিকল্পনার নামই হইল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1 নাম্বারটার নাম 8, একের নাম অষ্টম, আল্লাহ জানে। যাই হোক, এগুলি লাগবে না। গুরুত্বপূর্ণ লক্ষ্য, এই লক্ষ্যগুলি হইল অষ্টম পঞ্চবার্ষিকীর লক্ষ্য। আর এই লক্ষ্যগুলি হইল লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাগুলি হইল এসডিজির লক্ষ্যমাত্রা। মাত্রা বললে এসডিজি, আর লক্ষ্য হইল এদের। অষ্টম পঞ্চবার্ষিকীতে 75, 76, 77 এই 3টা সংখ্যা দেখব। 75 লাখ কর্মসংস্থান, 76%, 77 লাখ লাগবে না। 75, 76, 77 থাকবে অষ্টমে 8। আর ড্যাশ প্লেনের কার্যক্রম শুরু হয় অষ্টম পঞ্চবার্ষিকীতে। ডেল্টা 2100 প্ল্যানের কার্যক্রম শুরু হয় অষ্টম পঞ্চবার্ষিকীতে। হ্যাঁ, অষ্টম পঞ্চবার্ষিকীর প্রধান লক্ষ্য কি? 8 মানে হলো অষ্টম মানে কাকা পছন্দ করে গ্রাম, তাই না? কাকা গ্রাম থেকে ফুটবল খেলছে, কাকা গ্রাম পছন্দ করে, রিজভিও গ্রাম পছন্দ করে। এই জন্য পাশ্চাত্য দেশগুলোর মতো গ্রামগুলোকে সাজানো হবে। বাংলাদেশের গ্রামগুলি তো একদম উল্টাপাল্টা, এই জন্য পাশ্চাত্য দেশের মতো গ্রাম সাজানো হবে। এটা 1 নম্বর প্রধান লক্ষ্য। আরেকটা হলো কি? কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কর্ম করতে হবে, রিজভির মতো কাকার মতো কর্ম করতে হবে, আর গ্রামকে সাজাইতে হবে। আর কোনটা স্থগিত আছে? এমডিজি, এসডিজি নাকি? এটা অষ্টম পঞ্চবার্ষিকীটা স্থগিত আছে বর্তমানে। অষ্টম পঞ্চবার্ষিকী বর্তমানে স্থগিত। এবার এসডিজি শুরু হয়েছে কবে? মনে রাখবো, এসডি স্যার ফর্সা 16 সাল থেকে। এসডিজি 16 সাল থেকে 30 ফর্সা। এসডি স্যার 16, 30 তিনজনই ফর্সা। এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা? সিতারা। এসডিজি 17, S17। এর মধ্যে 2টা একটু ভালো করে মনে রাখি। একটা হলো কি? সুস্বাস্থ্য ও কল্যাণ, মেডিকেল রিলেটেড। আরটা হলো মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য ও কল্যাণ, এইসবই এসডিজি এর। বিশ্বের প্রথম ইপিজেড কোথায় ছিল? দক্ষিণ আফ্রিকার প্রথম ইপিজেড। পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন। আর দক্ষিণ এশিয়াতে মানে বাংলাদেশের দিকের এই 8টা সার্কের মধ্যে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশে। কারণ বাংলাদেশ এক্সপোর্ট করে বেশি। বাংলাদেশ এক্সপোর্ট করতে অনেক আগের থেকেই। এখন এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করে কে? বেপজা। পূর্ণরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন বেপজা অথরিটি, এরিয়া অথরিটি, জোন অথরিটি। এইটা ড্যাশ এর কার্যালয়ের অধীনে। আর প্রধানমন্ত্রী বেপজা, প্রধানমন্ত্রী। বেপজা মানেই কিট, আর কিট মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেপজা মানেই কিট মানেই প্রধানমন্ত্রী, আমাদের ঘরের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় এবং দ্বিতীয় ইপিজেড কোথায়? প্রথমটা হলো চট্টগ্রামে, স্বাভাবিক, চট্টগ্রাম থেকে এক্সপোর্ট বেশি হবে। আর দ্বিতীয়টাই হলো কিটেরটা, সাভারের ইপিজেড, দ্বিতীয় ইপিজেড। বাংলাদেশে মোট ইপিজেড কয়টা? সরকারি কয়টা, বেসরকারি কয়টা? মনে রাখবো, ইপিজেডে কাজের আদেশ দেওয়া হয়। এই কাজ কর, আদেশ। 8-10 সরকারি 8টা, বেসরকারি 2টা। কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারী। কৃষিভিত্তিক ইপিজেড হলো ফার্মার, নীলফামারী ইপিজেড নীলফামারী। আর বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? কোরিয়া। ইপিজেডে বিনিয়োগ কোরিয়া দিছে। কে? কোরিয়া। কোন কোরিয়া? একটা কোরিয়াই তো করবে, উত্তর কোরিয়া এইসব করে না, দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, ইপিজেডে বিনিয়োগ কোরিয়া দিছে। চট্টগ্রামের ইপিজেডটার অবস্থান কোথায়? চট্টগ্রামের রাখবো শহরে। ইপিজেড থাকে শহরে, ঠিক আছে? ইপিজেড কখনোই গ্রামে থাকে না, শহর। মানে চট্টগ্রামের হালি শহর। আর ঢাকারটা হলো সাভার। বেসরকারি ইপিজেড 2টার নাম কি?
দুইটাই কোথায় অবস্থিত? দুইটাই চট্টগ্রামে অবস্থিত। একটার নাম REPZ আর একটার নাম KEPZ। আর দিয়া কি হয়েছে? আর দিয়া হলো রাঙ্গুনিয়া, চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে অবস্থিত REPZ। আর বেসরকারি বানায় না, আর হলো KEPZ মানে কোরিয়া, নামেই কোরিয়া EPZ। এই দুইটাই কার্যক্রম শুরু করছে 99 সাল থেকে, 1999। আর প্রথম ইপিজেড কাজ শুরু 83 সাল থেকে। কিট ইপিজেড আর রিজভি 83 প্রতিষ্ঠিত হয়েছে 80-তে, কার্যক্রম শুরু 83-তে। রপ্তানি দ্রব্য। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শনের পণ্য কোনটা? প্রথম ভৌগোলিক নিদর্শনের পণ্য জামদানি শাড়ি। মানে একটা পণ্য যেটা বললেই বাংলাদেশকে বোঝা যায়, বাংলাদেশের ভৌগোলিক নিদর্শন বোঝা যায়, সেটা কি? জামদানি। বাংলাদেশ হলো জাম, বাংলাদেশের জাম পাওয়া যায়, জামের দানি, শাড়ির মধ্যে জামের দানি। সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোথায় বাংলাদেশ থেকে? মায়ানমারে। ওষুধ রপ্তানি কর আর হিউজ খায় সব মোরক। মায়ানমার। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি টাকা পায় যুক্তরাষ্ট্র থেকে। কারণ কি? সর্বাধিক রপ্তানি করা হয়ও যুক্তরাষ্ট্রে, স্বাভাবিক। যেখানে সবচেয়ে বেশি রপ্তানি করা হবে সেখান থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসবে। সবচেয়ে বেশি করে USA। বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত কোনটা? মানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাওয়া যায় কোন খাত থেকে? কাপড় চোপড় তৈরি, পোশাক শিল্প। আর পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশ কততম? সেকেন্ড। তাও কিন্তু ফার্স্ট না, সেকেন্ড। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক ঋণ লাভ করে কোন দেশ থেকে? কোন দেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয়, ঋণ দেয়? চীন না কিন্তু, জাপান। মানে যা পায় তাই দিয়ে দেয় বাংলাদেশকে, জাপান। আর কোন সংস্থা বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য প্রদান করে? সংস্থার মধ্যে হলো ইডা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? সাহায্য করে জাপান, বিনিয়োগ করে মানে টাকা লাগায় কোন দেশ? ইউএসএ সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে। এবার জনশক্তি রপ্তানি, মানে মানুষ বিদেশে যাবে, গিয়া কাজ করবে, ঠিক আছে? জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ এশিয়ার এখানেও দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতেও দ্বিতীয়, জনশক্তিতেও দ্বিতীয়। প্রথমকে ভারত, আর কে হবে? রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। মনে রাখবো, রেমিটেন্স বাংলাদেশের জন্য অনেক লাকি জিনিস। রেমিটেন্স লাখ, সপ্তম। আর বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স পায় কোন দেশ থেকে? সৌদি আরব না, UAE। সবচেয়ে বেশি মানুষ যায় UAE-তে, দুবাই টাইপের, ঠিক আছে? সৌদি আরবের নামটা জানি কেন বেশি আসে, তবে না, UAE-তে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়। জিএসপি সুবিধা মানে কি? শুল্কমুক্ত সুবিধা। জিএসপি হলো শুল্কমুক্ত সুবিধা। এই সবচেয়ে বেশি জিএসপি পায় কোন দেশের পণ্যগুলা? USA। মানে যে পায় সে বেশিই পায়। ইউএসের পণ্য জিএসপি সবচেয়ে কম, শুল্ক ছাড়াই অন্য দেশে যাইতে পারে। বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বা জিএসপি পায় কয়টা দেশে? মানে 52টি দেশে। 52 শুল্কমুক্ত। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? বাণিজ্য ঘাটতি চীনের সাথে। বোঝার কিছু নেই, মনে রাখবো, চীন থেকে সবচেয়ে বেশি জিনিস আমদানি করে, ঘাটতিও চীনের সাথে ঘাটতি। আর সেকেন্ডে ভারত, প্রথমে চীনের সাথে ঘাটতি, তারপরে সেকেন্ডে ভারতের সাথে ঘাটতি। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি বোঝাই যায়, যেহেতু চীন সার্কের না, তার মানে ভারত। সর্বাধিক আমদানি করে বাংলাদেশ কোন দেশ থেকে? চীন। একটা কঠিন প্রশ্ন। টেক্সটাইল রপ্তানি না, টেক্সটাইল নেওয়াতে
বাংলাদেশ বিশ্বে কততম? চতুর্থ। এই টেক্সটাইল কিন্তু কেমনে ধরবো, যে ওই যে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ও হতে তো পঞ্চম হয়ে যাবে, ধরো। যাই হোক, চতুর্থ টেক্সটাইল, চতুর্থ মানে নে স্যার স্যার টেক্সটাইল স্যার, আমাদের ছেড়ে দে চতুর্থ। আর পোশাক রপ্তানি যে বাংলাদেশ সেকেন্ড পড়ছি, তাহলে ফার্স্ট কে? ফার্স্ট হলো চীন। সবচেয়ে বেশি কাপড় বানায় না, রপ্তানি করে চীন। বাংলাদেশ দ্বিতীয়। মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশ কততম? ফল উৎপাদনে নাম্বার 10। ফল হলো নাম্বার 10। ফল খায় অনেক দৌড়ানি যায়, অনেক খেলা যায়। ফল নাম্বার 10, বিশ্বে দশম। আর খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের থার্ড। কেন? খাদ্যশস্য মানেই ধান, আর ধান মানেই বাংলাদেশ মানুষ 3 বেলা ধান খায়, মানে ভাত খায়। অ্যালায়েন্স ড্যাশ দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডের সংগঠন। অ্যালায়েন্স ইউএসএ। অ্যালায়েন্স ইউএসএ। আগে মনে হয় পড়ছিলাম ঔষধ শিল্প পার্ক অবস্থিত মুন্সিগঞ্জের গদারিয়া, তাই না? মুন্সি গজগজ করে ওষুধ খায়, এখন দিয়ে এনে লেখা পোশাক শিল্প পার্ক। বুঝলাম না, পোশাক শিল্প পার্ক মুন্সিগঞ্জের গদারিয়া। ইন্টারনেট দেখতেছি, ওয়েট। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোন 3টা? অর্থনীতি, টাকা পয়সা, খালেদা জিয়া আছে। ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড। চট্টগ্রামের পাশে 3টা, ফেনী, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড। মিরসরাই, সীতাকুণ্ড। সারাই মানে টাকা সারাই, ফেনী টাকা সারাই, আর সীতাকুণ্ড। এইটাই বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এইটাই বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, এইটাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। অঞ্চল অঞ্চল অঞ্চল। বয়স্ক ভাতা চালু করা হয় কত সাল থেকে? 98, মানে 100 বছরের চেয়ে 2 বছর কম না হইলে বয়স্ক ভাতা পাওয়া যাবে না। 98 বয়স্ক ভাতা। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে। গুরুত্বপূর্ণ বোল্ড করছে তাই 95। মনে রাখবো, বাণিজ্য হইল পচা জিনিস। বাণিজ্য হইল 95। বাণিজ্যের বই 95। বাংলাদেশের প্রথম পোশাক শিল্প পার্ক মুন্সিগঞ্জের গজারিয়াতে। প্রথম পোশাক পাপ। আবার বাংলাদেশের ঔষধ শিল্প পার্কও আছে মুন্সিগঞ্জের গজারিয়াতে, ঠিক আছে? মুন্সি গাছগাছ করে ঔষধও খায়, আর মুন্সি গাছগাছ করে ওষুধ খায় পোশাক পইরা, ঠিক আছে? এরপরে বাংলাদেশ উন্নয়ন ফোরামের নামটা কি? উন্নয়ন ফোরাম ড্যাশ নামে পরিচিত। এইড কনসোর্টিয়াম। আগের নাম ছিল এইড ক্লাব, এখন নাম হচ্ছে এইড কনসোর্টিয়াম। মনে রাখবো, টেকা দিয়া এইড করে। এইড মানে সাহায্য, টিয়া। প্রথম বৈঠক 73 সালে। উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ককে? প্রধান সমন্বয়ক বিশ্ব ব্যাংক হলো প্রধান সমন্বয়ক, কারণ সব কিছু উন্নয়নের সমন্বয় করতে টাকা লাগবে, আর টাকা দিবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ 13 সালে সিরডাপ পুরস্কার পাইছে। বাংলাদেশ কিন্তু সিরডাপ পুরস্কার পাইছে 13 সালে, অপয়া সালে। বদ্বীপ ইংরেজি কি? ডেল্টা মানে কিন্তু বদ্বীপ। বদ্বীপ পরিকল্পনা 2100। বদ্বীপ হলো 2100 পর্যন্ত পরিকল্পনা। এখানে অভিষ্ট কয়টা? উচ্চতর পর্যায়ে জাতীয় অভিষ্ট কয়টা? জাতীয় 3টা। তিনটা অভিষ্ট। আর বাস্তবায়নের ধাপও 3টা। বদ্বীপে সবকিছুই 3 কইরা, ঠিক আছে? বদ্বীপে সবকিছু 3টা, বাস্তবায়নের ধাপও 3টা, অভিষ্ট বা লক্ষ্য অভিষ্টও 3টা। পাশে লেখা আছে বদ্বীপ পরিকল্পনায় 6টি হাইড্রোলজিক্যাল অঞ্চলে 80টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। বদ্বীপ এর প্রকল্প বাস্তবায়ন করে 80টি প্রকল্প, আর 6টি অঞ্চল হাইড্রোলজিক্যাল, 6টি অঞ্চল। জলবায়ু
পানি সম্পদ সংক্রান্ত 100 বছরের বদ্বীপ পরিকল্পনায় সমঝোতা স্বাক্ষরিত হয়েছে কার সাথে? বদ্বীপ মানেই নেদারল্যান্ড, বদ্বীপ নেদারল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, বদ্বীপ। অভিষ্ট 3টি, লক্ষ্য 6টি। লক্ষ্য হলো 6 মারা, লক্ষ্য হলো 6 মারা, আর হটস্পটও 6টি, হটস্পটও 6টি, লক্ষ্যও 6টি। অভিষ্ট 3টি, ধাপ 3টি, আর হাইড্রোলজিক্যাল অঞ্চল মানে হটস্পট, এই হটস্পটই অঞ্চল 6টি, আর 80টি হলো প্রকল্প। ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি হইল সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। ইকোনমি না, অবশ্যই অর্থনীতি, এই জন্য সমুদ্র সম্পদ ভিত্তিক অর্থনীতি। আর ব্লু ইকোনমির ধারণা দেন কে? মনে রাখবো, ব্লু ইকোনমি মানে নীল সমুদ্রে পাউলি গু করে দিছে। পাউলি মানে মোটা পাউলি, অনেক খায়, অনেক গু ধরে, এই জন্য নীল সমুদ্রে পাউলি গু ছেড়ে দিছে। ব্লু ইকোনমির ধারণা দেন। আবার টেকসই পরিবেশ বান্ধব মডেল হিসেবে ধারণা দেন। যাই হোক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, এর পূর্ব নাম স্টেট ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক? একদম বিজয়ের দিনেই। টাকার দরকার সবচেয়ে বেশি, টাকা পয়সা সবচেয়ে বেশি দরকার, এই জন্য যেই দিন বাংলাদেশের জন্ম সেই দিনই বাংলাদেশ ব্যাংকের জন্ম। সদর দপ্তর কই? মতিঝিল, মতিঝিল, মতি মতি মতি, যেখানে টাকা সেখানেই মতি, ওই যে মণিমুক্তা মতি, জহরতি মতি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক ভবনের স্থপতিকে? শফিউল কাদের, ব্যাংক ভবনের স্থপতি শফিউল কাদের। শফিউল মনে রাখতে পারি, ওই যে গরুর ব্যাপারী, অনেক টাকা পয়সা আছে, সব টাকা ব্যাংকে রাখে সেভিংসে, শফিউল। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার নাম কি? গভর্নর, ব্যাংকের গভর্নর, ব্যাংকের গভর্নর। গভর্নরের মেয়াদকাল কত? সাবধান, 4 বছর। গভর্নর 4 বছর, গভর্নর 4, গভর্নর 4, গভর্নর 4। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামি, কিন্তু সামনের নামটা চেঞ্জ করা যায়, ANM হামিদুল্লাহ। প্রথমে এ, তারপরে MNOP না, উল্টা NM, MN না, NM, প্রথমে এ, তারপরে N, তারপরে M, তারপরে হামিদুল্লাহ। আর বর্তমানের গভর্নর কে? বর্তমানে গভর্নর রাখবো হালাসুর, H মনসুর, আহসান H মনসুর, সুর। সে কততম? আনলাকি 13, সুর আনলাকি। বাংলাদেশের প্রথম ব্যাংক এবং সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম কি? প্রথম ব্যাংক এবং সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম হইল সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী সবচেয়ে বড়, সোনালী প্রথম বেসরকারি ব্যাংক কি? বেসরকারি, বি বেসরকারি, পূর্ণরূপ AB এর পূর্ণরূপ আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ। ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কে? ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, এমনি বলবো, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং 11 সালে, 11 এজেন্ট ব্যাংকিং প্রবর্তন করে কে? এজেন্ট এশিয়া, এজেন্ট ব্যাংক এশিয়া। সীমান্ত ব্যাংক লিমিটেডটা কাদের জন্য? বিজিবি এর সদস্যদের আর্থিক সেবার জন্য। সীমান্ত ব্যাংক বিজিবি। আর 4টা সবার পরে। প্রথম ডিজিটাল ব্যাংক, ডিজিটাল মনে রাখবো, নগদ আর কড়ি। হ্যাঁ, ডিজিটাল মানে একদম সবচেয়ে ডিজিটাল, ঠিক আছে? নগদ সবচেয়ে ডিজিটাল, নগদ। আর কড়ি, টাকা কড়ি, কড়ি অনেক ডিজিটাল, একটি স্টাইলিশ নাম না, কড়ি সবচেয়ে ডিজিটাল। 23 সালে নগদ সবচেয়ে ডিজিটাল, আর কড়ি সবচেয়ে ডিজিটাল ব্যাংক। এছাড়া আরেকটা ব্যাংকও ডিজিটাল না।
আর ব্যাংকানসুরেন্স মানে ব্যাংকানসুরেন্স সেবা চালু করে কে? শুধু আমরা রাখবো সিটি ব্যাংক। ব্যাংকানসুরেন্স সিটি ব্যাংক, ব্যাংকানসুরেন্স সিটি ব্যাংক। এইবার বাকি যা যা আছে সব হইল চার্টার্ড, চাটা স্ট্যান্ডার্ড চাটা। প্রথম বিদেশি ব্যাংক, বেসরকারি না, বিদেশি চার্টার্ড। মাস্টার কার্ড চার্টার্ড, টেলি ব্যাংকিং চার্টার্ড, বাকি সব চার্টার্ড। ঠিক আছে। তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা, মানে ব্যাংক হলো দুই প্রকার, তফসিলভুক্ত আর অতফসিলভুক্ত, তাই না? তফসিলভুক্ত ব্যাংক হইল ৬২টা, ৬২ ব্যাংক, ৬২ ব্যাংক। সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংকটার নাম কি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। অনেক ব্যাংকের নামে শেষে কি থাকে? পিএলসি থাকে, পিএলসি। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি সর্বশেষ তফসিলভুক্ত। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক কয়টা? বিশেষায়িত হলো 3টা। কৃষি ব্যাংক হলো বিশেষায়িত, আরও কিছু কিছু বিশেষায়িত 3টা। বিশেষায়িত তো 3, আর বাণিজ্যিক হলো 58টা হলো বাণিজ্যিক। 4টা হইতো আরও, যাই হোক। এই ডিজিটালটাই মনে হয় নাই, ঠিক আছে, ডিজিটালটা মনে নাই। যাই হোক 58, 62, মোট 62টা বাণিজ্যিক, 58টা বিশেষায়িত 3টা, আর রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক। গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক মানে যেগুলিকে সরকারি বলা হয়। সরকারি মানে তফসিলি না, তফসিলি অতফসিলি। তফসিলভুক্ত আছে 62টা, তফসিলভুক্ত মানে সরকারি না। সরকারি অনেক কম, কয়টা? 6টা। সরকারি হলো 6টা, 6টা হলো সরকারি। মুদ্রা, প্রথম কোষাগার মুদ্রা হিসেবে বের হয় 1 টাকার নোট। 1 টাকার মুদ্রার আগে ছিল 1 টাকার নোট। কবে বাইর হয়েছে? 1 টাকা বাইর হয়েছে, 1 টাকা নিয়ে চামারি শুরু করছে 4 মার্চ 72। এরপরে বাইর হয়েছে কত? এরপর হয়েছে পয়সা। 5 পয়সা ছিল, 10 পয়সা ছিল, 25, 50 পয়সা। 5, 10, 2 গুণ 25, 50, আবার 2 গুণ 5, 10, 2 গুণ 25, 50, 2 গুণ। ধাতব মুদ্রার প্রবর্তন হয়। বাংলাদেশি মুদ্রা 2 ভাগে বিভক্ত, একটা হলো সরকারি নোট, আর একটা হলো ব্যাংক নোট। নোট 2 প্রকার, সরকারি নোট, ব্যাংক নোট। সরকারি নোট কোনগুলা? কয়টা? সরকারি হলো পিচ্চিগুলা, ব্যাংক হলো বড়গুলা, ঠিক আছে। সরকারি পিচ্চিগুলা, ব্যাংক বড়গুলা। 1, 2, 5 হইল সরকারি নোট, 1, 2, 5 কাগজে সরকারি নোট 3টা। আর পয়সা, 1 পয়সাও আছে, 5, 10, 25, 50 পয়সার ধাতব মুদ্রা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রবর্তিত হয়। তার মানে এগুলিও সরকারি বললে সরকারি হবে, ঠিক আছে। আর সরকারি নোটে স্বাক্ষর থাকে কার? সরকারি সচিব। আর বেসরকারি থাকে গভর্নর। কারণ ব্যাংকের প্রধান হলো গভর্নর, ব্যাংকের থাকবে গভর্নর সাইন, তাই না? সরকারি সচিব। আর পয়সাগুলিও সরকারি, ঠিক আছে। পয়সাগুলিও ঝামেলায় পড়লে পয়সাগুলিও সরকারি। মানে কোন পয়সাগুলি? 1 থেকে 50 পয়সা, ওই বড় 5 টাকা 10 টাকা না, কিন্তু আবার 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন ওগুলি না। 1 পয়সা থেকে সব পয়সাগুলি, টাকা না, কয়েন পয়সা ওইগুলি। আর ব্যাংক নোট কোনগুলি? 10, 20, 50, 100, 200, 500, 1000, এরকম 7টা নোট হইল ব্যাংক কর্তৃক। 1, 2, 3, 4, 5, 6, 7 ব্যাংক কর্তৃক 7টা, ওদিকে আছে 3টা, মোট 10 ধরনের নোট পাওয়া যায়। ব্যাংক নোটের স্বাক্ষর থাকে গভর্নরের। বাংলাদেশ ব্যাংককে নোটের মূল্যের শতকরা এত %। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে নোটের মূল্যের, মানে দেশে যত নোট আছে সেই সব নোটের
কতটুক স্বর্ণ বা রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভে রাখতে হয়? যত নোট আছে সব নোটের 30%, 30%, 30, 30, 30, 30 মানেই টাকা, 30 মানেই টাকা, 30% স্বর্ণ বা রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেখে দিতে হয় মোট এর 30%। এবার সিকিউরিটি প্রিন্টিং প্রেস, বাংলাদেশের একমাত্র ড্যাশ ছাপানোর কারখানা। নোট, সাবধান, এখানে কিন্তু শুধু টাকা ছাপায়, কাগজ কাগজ, কয়েন কিন্তু এখানে হয় না। এটি ড্যাশ নামে পরিচিত, টাকশাল নামে পরিচিত। চালু হয় 89 সালে, 89, 89, 89। প্রথম কাগজের মুদ্রা চালু করেন ক্যানিং, সে অনেক ক্যানিং ছিল। পুলিশ চালু করছে, কাগজের মুদ্রা চালু করছে। বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রা দুইটিরই নকশাকার কে? টাকারও নকশাকার, মুদ্রারও নকশাকার কে? মনে রাখবো, টাকা পয়সা অনেক ভারী জিনিস, কেজি কেজি, কেজি মুস্তফা, কেজি কেজি ভারী জিনিস, কেজি মুস্তফা। বিমা, বাংলাদেশে বিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথিকৃৎ কে? বিমা, বিমা বক্স, মনে রাখবো, বিমার বক্স, বিমার বক্স, ক্ষুদা বক্স। আমি বলতে পারি বিমার, ক্রিকেটে বিমার মারে, আর ক্রিকেটের বিমারের ধারাভাষ্য দেয় ক্ষুদা বক্স মৃধা, তাই না? বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানির নাম কি? বিদেশি বিমা, অ্যালিকো, অ্যালিকো বাংলাদেশ লিমিটেড এগুলো বিমা কোম্পানি। বিমা অ্যালিকো, বিমা অ্যালিকো। টেকসই উন্নয়ন লক্ষ্য এর ইংরেজি, টেকসই মানে সাস্টেইনেবল, উন্নয়ন মানে ডেভেলপমেন্ট, গোল মানে লক্ষ্য, এসডিজি। এর মানসম্মত শিক্ষাটা কয় নাম্বার? নাম্বার মুখস্থ করতে হবে, আল্লাহ রে। 4, মনে রাখবো। স্যাররা শিক্ষা দেয়, শিক্ষা স্যার, শিক্ষা স্যার। আর তাহলে তাহলে ইয়া হলো 3 নাম্বার, ওই যে কি ওইটা, সুস্বাস্থ্য 3 নাম্বার, তাই না? সুস্বাস্থ্য 3, 3 বেলা খাইলে সুস্বাস্থ্য থাকবে, 3 বেলা খাইলে সুস্বাস্থ্য থাকবে, 3 নাম্বার এটা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টা? 17টা। অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটা? অন্যতম বিশেষায়িত, বিশেষ কৃষি, বিশেষ কৃষি, বিশেষ কৃষি হলো অন্যতম বিশেষায়িত ব্যাংক। তারপরে এই যে 29, ডিজিটাল ব্যাংক চালু করার জন্য কত মূলধন প্রয়োজন? ডিজিটাল ব্যাংক চালু করার জন্য মূলধন লাগে কত? 125 কোটি টাকা। ডিজিটাল ব্যাংক চালু করবে, হ্যাঁ মদ খাইছে নাকি? 125 কোটি টাকা ডিজিটাল ব্যাংক, মালা মদ। 125। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডলারের দাম নির্ধারণে যে পদ্ধতি চালু করছে, বা যে পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশ ব্যাংকে, কিসের দাম? ডলারের দাম। ডলার মানে কি? ইউএসএ, ইউএসএ মানে কি? মদ, মদ মানে কি? ক্রলিং, মানে মদের বোতলটা ক্রল করে দিছে, গড়াইয়া দিছে। ক্রলিং পেগ, পেগ মানে এক পেগ খাই, এক মদ খাই। ক্রলিং পেগ, ডলার মানেই ক্রলিং পেগ, ডলার মানেই ক্রলিং পেগ। এই প্রশ্নটা আবার দিছে। উপমহাদেশে মুদ্রা আইন পাশ হয় কত সালে? মুদ্রা আঠা, মুদ্রা 35, প্রায় সব মুদ্রা পাওয়া গেছি, আঠার মতো মুদ্রা লাইগা রয়েছে। প্রায় সব মুদ্রা পাওয়া গেছি, আঠার মতো মুদ্রা লাইগা রয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়? ট্রেড মানে কি? ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, তাই না? যেটা বাণিজ্য মনে রাখবো, ট্রেডিং বাণিজ্য, ট্রেডিং বাণিজ্য, বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মনে রাখবো, চিন্তা করি 2100 সাল পর্যন্ত একটা মেয়াদ আছে, 41 পর্যন্ত একটা মেয়াদ পড়ছি, আর তার সামনেও 21 সাল পর্যন্ত একটা মেয়াদ ছিল ধরলাম, তার মানে 41 হলো দ্বিতীয়, 41 হলো দ্বিতীয় প্রেক্ষিত, ঠিক আছে? 41 দ্বিতীয়, বা মনে রাখতে পারি 41 সিয়াম, সিয়াম হয়তো আমাদের স্কুলের মধ্যে দ্বিতীয়, শিমুল 1, সিয়াম 2, ঠিক আছে? মোট কয়টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ওই যে অষ্টম পড়ছিলাম না, অষ্টম পঞ্চবার্ষিকী নাম কিন্তু এমনি নিয়ে যায়নি, এটা 8 নাম্বার, এটাই লাস্ট। মোট 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, 8টা।
ETIN, ETIN, যা হলো 3 নাম্বার লিখতো, ওটা TIIN অবস্থা, টিচারের কি জানি নাম্বার, মনে রাখবো E3 অপয়া, E3 অপয়া 13 সালে। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়? মনে রাখবো, বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশ 1 জুলাই প্রথম দিন কয় সালে পণ করছে, বিশ্বব্যাংক বাংলাদেশ পণ করছে যে তারা নিম্ন থেকে নিম্ন মধ্যমে যাবে। পণ 15। IDI, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স, IDI এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? ইডি এর ভিত্তিতে বাংলাদেশ 4 নম্বর। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে ডেভেলপমেন্টের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মানে সার্কভুক্তের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে 4 নাম্বার, 4 বাংলাদেশ 4। আমার স্যার উন্নতি, উন্নতির দরকার নাই। এখানে কিন্তু আমরা পড়ছিলাম কি, খাত ছিল 3টা না, আর উপখাত 15টা, যে বেশিও দিতে পারে, উপখাত বেশি দিয়েছে মানে 15টা হবে, ঠিক আছে। অর্থনীতিকে কয়টা খাত? 15টা, 3 না থাকলে 15 দিব। স্টক শেয়ারে 30 নাম্বার, স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটা? স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি মনে রাখবো ডিম্যাট, ম্যাট মানে মেডিকেল, ডিম্যাট, স্টক শেয়ারে ডিম্যাট নতুন পদ্ধতি ডিম্যাট। বাণিজ্য সংস্থা, যে পচানো বাণিজ্য পড়লাম না, পচানো বাণিজ্যের বই। মাইক্রো ক্রেডিট, মাইক্রো মানে ছোট, ক্রেডিট মানে ধরলাম ঋণ টিন টাইপের। ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র মুদ্র দেখলেই দিব কি গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? বয়স্ক ভাতা 98, বয়স্কদের কর্মসংস্থান নাই তাই তাদের ভাতা দেওয়া হয়েছে, তাই না? বয়স্ক ভাতা কর্মসংস্থান 98, জিডি 98। বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? শেয়ার বাজার হইল সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ, শেয়ার বাজার সিকিউরিটি এক্সচেঞ্জ। এবার ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? ট্যারিফ মনে রাখবো, তারিফ করতে হয় কি দিয়া? বাণী দিয়া। আমি বাণী দিয়ে তোমার তারিফ করি, আমি বাণী দিয়া তোমার তারিফ করি। তারিফ বাণী।